স্বাগত সকলকে। ৭১ জার্নালে আমি ফারজানা রূপা আছি আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে। আর আপনারা জানেন এই আয়োজনে খবর নিয়ে আলোচনা আমাদের মূল উদ্দেশ্য। এই মুহূর্তে পানি বাড়ছে, বন্যার আর উত্তরোত্তর আশঙ্কাও বাড়ছে। আষাঢ়ের বৃষ্টি, ঝুম বৃষ্টি, থেমে থেমে বৃষ্টি সারা দেশেই প্রভাব ফেলতে শুরু করেছে। আছে বনানীতে আরেক দফা ধর্ষণের খবর, উত্তরায় মিলেছে আরেক তরুণী ধর্ষণের খবরও। বনানীর অভিযুক্ত ধর্ষক বাহাউদ্দিন ইভানকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করার খবরই মিলেছে। এরই মধ্যে আপনারা জানেন ৭১ টেলিভিশনে সহকর্মী পারভেজ রেজার অস্ত্রের ভুয়া লাইসেন্সের বিস্তর প্রতিবেদন আমরা দিয়েছিলাম অনুসন্ধানী। তারই ধারাবাহিকতায় সেই অফিস সহকারী শামসুল ইসলামকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। সেই খবর নিয়েও আমরা কথা বলবো এবং শুরুতেই পারভেজ রেজার সহকর্মীকে অভিনন্দন জানাচ্ছি এরকম ফলপ্রসূ একটি প্রতিবেদন করবার জন্য। পারভেজ রেজাও যুক্ত থাকবেন আমাদের সাথে এবং খবরের সাথে যুক্ত সকল মানুষকে যুক্ত করবার চেষ্টা করব এই আলোচনার পুরো অংশ জুড়ে। আর আমাদের সাথে দেশি বিদেশি খবর নিয়ে আলোচনার জন্য আছেন স্টুডিওতে সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামান এবং আছেন আইন সালিশ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সাবেক ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নূর খান লিটন। তার মানে আপনি আইন সালিশ কেন্দ্র ছেড়ে দিয়েছেন? আচ্ছা, আমাদের এই খবরটি ছিল না, আমরা নিশ্চয়ই এটি আপডেটটি যুক্ত করব। ধন্যবাদ এবং স্বাগত আমাদের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। বন্যা নিয়ে কথা বলবো শুরুতেই। সহকর্মী নয়ন আদিত্য এবং কামরুল ইসলাম মিন্টু কক্সবাজার প্রতিনিধি, কামরুল ইসলাম মিন্টু কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নয়ন আদিত্য সিলেটে বন্যার খবর সংগ্রহ করছিলেন, চেষ্টা করব তার সাথে যুক্ত হতে। এবং আমরা জানি যে বৃষ্টির কারণে মূলত এই দফা, মনিরুজ্জামান, এই দফায় এই বন্যাটা কি একদম নিয়মিত বন্যার অংশ? এটা বলা মুশকিল এখনই, কারণ এটা বৃষ্টি এবং উপরের থেকে নেমে আসা ঢল বা অনেকটা ফ্লাশ ফ্ল্যাট থেকেই হয়েছে ধারণা করা হচ্ছে। কিন্তু এটা যদি লিঙ্গার করে, মানে কন্টিনিউ করে বেশ কিছুদিন ধরে যদি এটা চলতে থাকে, তাহলে নিয়মিত বন্যার অংশ হয়ে যেতেও পারে। খবরের ধরন কি বুঝতে পারছেন যে সেটা মনে হয় যে এটা বেশ কিছুদিন চলবে বলেই মনে হচ্ছে আর কি। সেটা যদি চলে তাহলে এ পর্যন্ত আবহাওয়া অফিস বা অন্যান্য সূত্র যেসব বলছে, আবহাওয়া নিয়ে যারা কথা বলে, যে তাহলে এটা নিয়মিত বন্যার অংশ হয়ে যেতে পারে। সেটা যদি হয় তাহলে বহুমুখী ক্ষতি যেটা হয় আমাদের দেশে, ফসল ক্ষতি হয়, বসতবাড়ির ক্ষতি হয়, ব্যবসার ক্ষতি হয়, জনচলাচলের ক্ষতি হয়, তারপরে সড়ক এবং রেলপথ এগুলোর ব্যাপক ক্ষতি হয়। মানে আমরা জানি যে এগুলো বন্যার পানি কিছুদিন স্থায়ী হলে তারপরে যখন সড়ক বা রেলপথ থেকে পানি সরে যায় তখন ব্যাপক ক্ষতি হয়ে থাকে আমাদের দেশে, মাটির কারণে অবশ্য। সেটা যাই হোক, কিন্তু ক্ষতি হয় এবং এর এফেক্ট গিয়ে পরে এরপরে সরাসরি এফেক্ট পড়ে। এলাকাবাসীর উপর তো বন্যা দুর্গতদের উপর তো প্রভাব পড়ে সারা দেশে। আমরা যদি একটুখানি অর্থনীতি সবকিছুর উপর আমরা যদি প্রস্তুতি আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই নূর খান লিটন। বাংলাদেশ বন্যার মতো দুর্যোগ মোকাবেলায় অনেকটাই অভিজ্ঞ, হাত পাকিয়েছে, প্রস্তুতি আছে বলে আমরা ধারণা করি, আশা করি। তারপরে একবার আমরা স্মরণ করে নিতে চাই এই মুহূর্তে কি ধরনের প্রস্তুতি এবং মজুদদার নিশ্চিত করা সম্ভব। আমাদের তো বিগত দিনে অনেকগুলো বন্যার অভিজ্ঞতা আছে এবং সেই জায়গা থেকে যেটা মনে হয় সেটা হচ্ছে বেশ প্রস্তুতি দরকার। বিশেষ করে খাদ্য নিরাপত্তা একটা জরুরি বিষয়। ২ নম্বর হচ্ছে স্বাস্থ্যসেবার বিষয়টা খুবই জরুরি, খাদ্যর বিষয়টা জরুরি এবং ইন্টারনাল যে যোগাযোগের ব্যবস্থাগুলো থাকে, বিশেষ করে ওই ছোট ছোট কানেক্টিভিটি রোডগুলো, এগুলো কিন্তু বিধ্বস্ত হয়ে যায় বন্যার তোড়ে। এইটাকে দ্রুত পুনর্নির্মাণ করা এবং পরবর্তী ফসলের জন্য কৃষককে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া, বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কিছু ক্ষতিপূরণ দেওয়া এবং কোনো কোনো ক্ষেত্রে বিনা সুদে যদি আপনি তাদেরকে অর্থনৈতিক সাপোর্টটা দিতে পারেন, তাহলে তারা পরবর্তীতে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য যে পরিশ্রম সেটা তারা দিতে পারবে। যেহেতু তাদের হাতে লাঙ্গল থাকবে, জমি থাকবে, হয়তো গবাদি পশুটা সমস্যা হবে, বীজটা থাকবে না, এবং তার নিজস্ব চলার জন্য একটা সময় পর্যন্ত সেই অর্থনৈতিক সাপোর্টটা যদি রাষ্ট্রের তরফ থেকে দেওয়া হয় এবং যে শোক, মানে যে অসুস্থতা বা রোগ শোক যেটা দেখা দিবে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, সেই সাপোর্টটা যদি রাষ্ট্রের তরফ থেকে দেওয়া যায় এবং স্কুল যেগুলি বিধ্বস্ত হবে সেগুলি যদি দ্রুততার সাথে মেরামত করা বা বিকল্প ব্যবস্থা করা, তাহলে দেখা যাবে যে আমরা অনেক বেশি ক্ষতি পুষিয়ে নিতে পারবো। আর যদি সেটা আমরা না করতে পারি, তা না হলে আমাদের বড় ধরনের বিপর্যয় পড়তে হতে পারে। বিশেষ করে পানির ব্যবস্থাটা
নিরাপদ পানির ব্যবস্থাটা প্রভাবের কথা বলছিলেন খন্দকার মনিরুজ্জামান। আমাদের খাদ্য ব্যবস্থাপনা, আমরা জানি হাওরে ঢলের পর বাঁধ ভেঙে যাওয়ার পর এক দফা হচ্ছে আমাদের বাজারে প্রভাব পড়েছে, চালের সংকট তৈরি হয়েছে। এই বন্যা আরেক দফা ঠিক তার পরপরই এক ধরনের তো ভয় দেখা দিয়েছে আমাদের। এটা আরেকটা বড় বিপদ, যেটা একটা হচ্ছে ধরেন যে খাদ্যের তো তাৎক্ষণিক কিছু না, বেশ বড় ধরনের অভাবই দেখা দিচ্ছে। কিন্তু তার চেয়ে বড় যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে কৃষির পুনর্বাসন। সেটা যদি ঠিক মতো না করা হয়, অর্থাৎ কৃষকদের জন্য বীজ, সার, এসব ইনপুটগুলোর সাপোর্ট যদি না দেওয়া যায় তাৎক্ষণিকভাবে, এটা এমন হয় যেটা আমাদের মানে দেশের কৃষকদের যেটা অভিজ্ঞতা, যে একদিক থেকে পানি সরছে আর একদিক থেকে কৃষির কাজ শুরু হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু নষ্ট করবার মতো সময় তাদের হাতে নাই, না থাকা উচিত না। এখন এবার যদি এই প্রস্তুতিটা থাকে যে পানি সরার সঙ্গে সঙ্গে সেখানে কৃষি ইনপুটগুলি চলে যাবে, পৌঁছে যাবে, দেওয়া হবে এবং কৃষকের সঙ্গে সঙ্গে ফসলের কাজ বাধাহীনভাবে, তাহলে কিন্তু আমার মনে হয় যে এক ধরনের উত্তরণের একটা সুযোগ থেকে যাবে এবং উত্তর করা সম্ভব হবে আর কি। এই প্রস্তুতিটা আছে কিনা আমার কাছে একটা মনে হয় কি জানেন, যে এবারের আমাদের প্রস্তুতির চেয়ে অপ্রস্তুতিটাই বেশি, এই কারণে যে বহু বছর ধরে এই ধরনের বন্যা কিন্তু আমাদের এখানে হচ্ছে না। আমরা যে ধরেন 88 সালে 98 সালে যে বড় বন্যাগুলি মোকাবেলা করেছে বাংলাদেশে, এবং যেটা বিদেশে অনেক ক্ষেত্রে উদাহরণ দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করা হয় দুর্যোগ মোকাবেলা বাংলাদেশের সাফল্য, তারপরে থেকে কিন্তু দীর্ঘদিন এই ধরনের বড় ধরনের বন্যা বা দুর্যোগ মোকাবেলা কিন্তু আমাদেরকে করতে হয়নি। আমার কাছে একটা যেন মনে হয় যে একটা প্রস্তুতির কিছুটা ঘাটতি আছে, অনভ্যাসের কারণে। তার মানে বছর বছর বন্যা হলে কি সুবিধা হতো না? আমাদের সহকর্মী কামরুল ইসলাম মিন্টু, কক্সবাজার বন্যা পরিস্থিতি কেমন করে মোকাবেলা করলো কর্তৃপক্ষ, প্রশাসন, সেই অভিজ্ঞতা শুনতে চাইব। মিন্টু, কক্সবাজারেও তো মেলা বছর পরে এরকম বন্যা আমরা দেখতে পেলাম। এই যে বন্যা পরিস্থিতি মোকাবেলায় কোথায় কোথায় দুর্বলতা চোখে পড়েছে আপনার প্রতিবেদন করতে গিয়ে? 5 দিন ধরে কিন্তু কক্সবাজারে বিশেষ করে চকরিয়া এবং পেটোয়ার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার প্রায় এলাকায় কিন্তু প্লাবিত রয়েছে। আমরা যেটা অনুমান নির্ভর বিভিন্ন সূত্র থেকে তথ্য পাচ্ছি সেটা হচ্ছে প্রায় 3 লাখের বেশি মানুষ এখানে প্লাবিত আছে। আজকেও আমার বেশ কিছু জায়গা পরিদর্শন করার সুযোগ হয়েছে। আমি বিশেষ করে যদি বলি চকরিয়ার কথা, সেখানে কিন্তু এখন পর্যন্ত যদিও বা আজকে বৃষ্টি হয়নি, কিন্তু পানি এখনো থমকে আছে, অর্থাৎ সমস্ত লোকালয় জুড়ে পানি টয়টম্বর, অর্থাৎ সমস্ত বাড়ি, প্রত্যেকটা বাড়িতে অনেকের কোমর বরাবর পানি আছে। কি ধরনের দুর্ভোগ হচ্ছে? এই যে আমরা বলছি রোগ শোক, খাবারের অভাব, পানির অভাব, কিভাবে জীবনযাপন করছেন সাধারণ মানুষ? প্রশাসন কতটা সহায় হয়েছে তাদের পাশে? একটা বাড়িতে যখন কোমর বরাবর বা তার পানি উঠে যায় তখন কি অবস্থা হতে পারে আপনি নিশ্চয়ই অনুমেয় এই বিষয়টি। অর্থাৎ এখানে তারা রান্না করতে পারছে না, তারা কোনো কিছু বের করে পারেনি, তাদের সমস্ত কিছু এখানে নষ্ট হয়ে গিয়েছে, তারা আবার বেরও হতে পারছে না। আপনি জানেন যে এখানে অনেক রাস্তাঘাট কিন্তু ভেঙে গিয়েছে, অর্থাৎ যোগাযোগের কোনো ব্যবস্থা আপাতত এই পর্যন্ত নেই। অর্থাৎ চরম একটা দুর্ভোগ এখানকার মানুষ পোহাচ্ছে। আপনি প্রথমে যে প্রশ্নটা আপনি আসলে করেছিলেন, এই সমস্যা কিন্তু এই কক্সবাজার উপকূলীয় এলাকার মানুষ দীর্ঘদিন থেকে পোহাচ্ছে। এর কারণ হচ্ছে কারণ হিসেবে আমরা বারবার যেটা বলছি, এখানকার যে 595 কিলোমিটার যে বেড়িবাঁধ আছে এটা দীর্ঘদিন থেকে জরাজীর্ণ, এবং এখান থেকে প্রতিনিয়ত পানি ঢুকে, শুধু আজকে বন্যা বলে নয়, এটা প্রায় সময় বর্ষা মৌসুম হোক বা অসময় হোক, এখানে পানি ঢুকে অনেক সময় এলাকা প্লাবিত হয়ে যায়। কামরুল ইসলাম, আপনি বলছেন যে কোমর সমান পানিতে দিন যাপন করতে হচ্ছে দুর্গত অধিবাসীদের, তার মানে কি তাদের জন্য কোনো আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা যায়নি, বা প্রশাসন থেকে কি তাদের নিরাপদ জায়গায় বা খাবার সরবরাহ করা কি ধরনের সাহায্য সহায়তা দেওয়া হচ্ছে? প্রশাসন তো বলেছেই যে সমস্ত স্কুল, কলেজ এবং মাদ্রাসাগুলো রয়েছে অথবা সাইক্লোন শেল্টার বাদে সমস্ত জায়গা কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে সেখানে যাওয়ার জন্য। কিন্তু আমরা দেখেছি অনেক মানুষ কিন্তু সেখানে জানে, বিশেষ করে পেকো এবং চকরিয়ার কিছু অংশ, কিছু সাইক্লোন সেন্টারে মানুষ গিয়েছে, তারা আবার যখন আজকে বৃষ্টি থেমে গিয়েছে তখন তারা আবার বাড়িতে ফিরে আসবার চেষ্টা করে তাদের যে কিছু সম্পদ আছে সেটা রক্ষা করবার চেষ্টা করছে।
আর প্রশাসনের যে বিষয়, এখানে আমরা জেলা প্রশাসন থেকে যে তথ্য পেয়েছি, শুধুমাত্র এজায় 3 লাখের মতো মানুষ, আরো বেশি হতে পারে, এই ধরনের মানুষের জন্য এই পর্যন্ত 12 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং আমরা যতটুকু জানি 3 লাখ টাকা নগদ অর্থ। তো আর আমি যদি শুধু কক্সবাজার আশপাশের একটা এলাকা, সেটা হচ্ছে চৌফলটন্ডি, এখানে আজকে সন্ধ্যার আগে যখন গিয়েছি আমরা, আমাদেরকে সংবাদকর্মীদেরকে যখন তারা দেখে, তারা মনে করেছে আমরা ত্রাণ নিয়ে সেখানে গিয়েছি, অর্থাৎ ত্রাণের জন্য মানুষ উন্মুখ। তারা যেটা অভিযোগ করেছে, একটা মানুষও তাদের জন্য সহায়তার হাত বাড়ায়। কামরুল ইসলাম মিন্টু থাকুন আমাদের সাথে। নূর খান লিটন, ঠিক এরকম একটা চিত্রের আশঙ্কা, ভয় আমাদের মনে তৈরি হয়েছে যখনই বন্যা পরিস্থিতি আমরা দেখেছি। দেখেন, এইবারে আরেকটা জিনিস খুব আমাদের দেখতে হচ্ছে, সেটা হচ্ছে এই ধরনের পরিস্থিতিতে জনগণের ভিতর যে একটা সাড়া থাকতো, জনগণ যে সাহায্য নিয়ে পাশে দাঁড়াতো, সেটা কিন্তু প্রায় অনুপস্থিত। কেন? এই জায়গাটাই আমাদেরকে আসলে ভাবতে হবে যে কেন এই অনুপস্থিতি। 88 সালে আমরা নিজেরা রুটি বানিয়েছি এই ঢাকা শহরে, কিন্তু 88 সালের যে বন্যা, সেই রকম পরিস্থিতি কি আসলে তৈরি হয়েছে? একটা হচ্ছে 88 সালের বন্যাটা হয়েছিল সামগ্রিকভাবে অধিকাংশ এলাকায়, এবারের বন্যাটা কিন্তু হয়েছে বেশ কিছু এলাকায়, যেটা ঢাকা শহরের বাইরে। পার্থক্যটা শুধু এইখানে, যেমন পেকুয়াতে যেটা হচ্ছে কক্সবাজার অঞ্চলে, আপনি দেখেন এখানে লবণ চাষের উপর কিন্তু একটা মারাত্মক প্রভাব পড়বে, এবং সেক্ষেত্রে ইতিমধ্যে অবশ্য সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছেন যে তারা ইম্পোর্টের চেষ্টা করছেন মোটা লবণ। আর আরেকটা জিনিস হচ্ছে ধানের উপর ইতিমধ্যে একটা প্রভাব পড়েছে, আমরা বাজারেও লক্ষ্য করেছি। এটা গেল একটা দিক। আর যারাই ভুক্তভোগী তাদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আসলে সাধারণ মানুষ, জনগণ যে দাঁড়ায়, সেই জিনিসটা কিন্তু এবার সেভাবে লক্ষ্য করছি না। ধারণা করতে পারেন কোন সুনির্দিষ্ট কারণ? এটার ভিতরে মানুষ কেন যেন একেবারে নিজেকে নিজ কেন্দ্রিক হয়ে যাচ্ছে, ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাচ্ছে। এটা লম্বা আলোচনা, আজকে সুযোগ কম। খন্দকার মনিরুজ্জামান, প্রশাসন তো আসলে সবার আগে পাশে দাঁড়াবে। ত্রাণের জন্য হাহাকার এই পরিস্থিতি তৈরি হবার মতো বন্যার ভয়াবহতা কি দেখতে পাচ্ছি আমরা? আমি এখনো সেটা বলবো না, আর ইট ইজ টু আর্লি এটা বলা। তবে এটা কোনটি বলা টু আর্লি যে হাহাকার আছে? কিন্তু কামরুল ইসলাম সরেজমিন আজকে ঘুরে এসেছে, সে বলছে যে পেকুয়ার কথাই তো বললেন যে কোনো ত্রাণ পৌঁছায়নি, এবং সংবাদকর্মীদের দেখে তারা আমি বলছি হ্যাঁ, ত্রাণ পৌঁছায়নি। এখানে যেটা আমি আগের আলোচনায় বলেছি যে প্রশাসনের দিক থেকে বা আমাদের দিক থেকে সামগ্রিকভাবে একটা অপ্রস্তুতির বিষয় আছে। সে কারণে কিন্তু এই ত্রাণ না পৌঁছানো, এখন শুধুমাত্র তো ত্রাণ না, আপনার পানীয় জল, খাবার পানি, যেটা ত্রাণ মানে পানীয় জলের অংশ। হ্যাঁ, এবং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি ধরেন একবেলা ভাত না খাইতে থাকতে পারেন, কিন্তু সারাদিন অন্তত আপনার পানীয় জলটা তো কিছু পরিমাণ লাগবে। সেটা কিন্তু একটা বড় বিষয় আর কি। আর একটা বিষয় হচ্ছে, যেমন ধরেন যে এই যে মানুষগুলো ত্রাণ কেন্দ্রে শিবিরে গিয়েছিল, সেখান থেকে আবার যখন একটু পানি কমেছে বা বৃষ্টি বন্ধ হয়েছে, তারপর ফিরে এসছে, স্বাভাবিক যার যার সম্পদ বাড়িঘর রক্ষা করার বিষয়টা আর কি। এই সবগুলো কিন্তু ম্যানেজ করার দায়িত্ব প্রশাসনের। হ্যাঁ, এই জায়গাটাই আমি ঘাটতি দেখছি আর কি। আপনি হাওড়া অঞ্চলে দেখেন, হাওড়া অঞ্চলে কিন্তু একই ঘটনা। আমরা কিন্তু প্রশাসনের দিক থেকে কোনো ম্যানেজমেন্ট করার কোনো এই এখনো কিন্তু সেরকম ভাবে নেই। উল্টা বরং একজন সচিব গিয়ে বরং উল্টা কথা বলে লোকজনকে ক্ষিপ্ত করে দিয়েছে। আমরা কথা বলবো নিশ্চয়ই সিলেট অঞ্চলেও বন্যা পরিস্থিতি নিয়ে। কামরুল ইসলাম, এই মুহূর্তে কি সহায়তা দরকার দুর্গত মানুষদের জন্য? যেটা বলছিলাম সেটা হচ্ছে, তারা প্রশাসনের পক্ষ থেকে যেটা দাবি করছে, 12 মেট্রিক টন চাল এবং নগদ 3 লক্ষ টাকা দিয়েছে। তো বিভিন্ন জায়গায় আমরা দেখছি গতকালকে থেকে, বিশেষ করে চকরিয়া, পেকুয়াতে কিছু কিছু জায়গায় ত্রাণ বিতরণ করা হয়েছে, এবং কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন বলেছেন যে সমস্ত মানুষগুলো আছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে তারা দাঁড়াবেন, তাদের জীবনমান ফিরিয়ে দেওয়ার চেষ্টা তারা করছেন, এবং তারা আরো বরাদ্দ আছে, তাদের কাছে যথেষ্ট পরিমাণ মজুদ আছে। এবং আরেকটা বিষয় আমরা দেখি, এখানে গিয়ে যে সমস্ত স্থানীয় প্রতিনিধি আছেন, তারাও কিন্তু আগ বাড়িয়ে অনেকে সাহায্য সহযোগিতা করছেন। কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি প্রায়, সেটা হচ্ছে, এটা আপনারা যেটা আলোচনা করছেন, এটা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল। তার মানে কি খাবার, পানীয় জল, ওষুধ, এই জাতীয় জিনিসপত্র আরো দরকার? অবশ্যই এখানে তো অনেক কিছুই পাননি। যে এখানে অনেকে বলছেন বিশাল একটা সাগরের মধ্যে যেমন ঢিল মারলে যে পরিস্থিতি, ত্রাণের ক্ষেত্রে তাই হয়েছে। এই অল্প ত্রাণ, মানুষের সহযোগিতা, এত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে করে নিশ্চয়ই তাদের জন্য এটা যথেষ্ট নয়। ধন্যবাদ কামরুল ইসলাম মিন্টু, সরেজমিন চিত্র তুলে ধরবার জন্য। নূর খান লিটন যেমনটা বলছিলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো উচিত। নিশ্চয়ই সেই আহ্বানে অনেকে যুক্ত হবেন। ফিরছি বিরতির পর, থাকুন একাত্তর জানাবেন।
রাজধানীর বনানীতে জন্মদিনের দাওয়াতে ডেকে ধর্ষণের অভিযোগে বাহাউদ্দিন ইভান নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার। কক্সবাজার ও বান্দরবানে পাহাড় ধস ও পানিতে ডুবে 5 জনের মৃত্যু। 20-40 ঘরের মতো পানি মার ডুবতেছি, আমাদের কোনো রেখাই নেই, কোনো ফটো দেখি নেই। সিলেটে কমছে বন্যার পানি। বিরোধী কর্মীদের গোপন স্থানে আটকে রাখার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের, প্রত্যাখ্যান স্বরাষ্ট্রমন্ত্রী। হিউম্যান রাইট ওয়াচ যেই প্রতিবেদনটা দিয়েছে আমরা সেটা স্বীকার করছি না, অ্যাকসেপ্ট করছি না। ধন্যবাদ সাথে থাকবার জন্য। আবারও জানিয়ে দিয়ে আমাদের সাথে আছেন নূর খান লিটন, খন্দকার মনিরুজ্জামান। কথা বলছি 71 জার্নালে। আমি ফারজানা রূপা আছি আপনাদের সাথে। মধ্যরাতের পত্রিকাগুলো দেখে নিব এবং তারপরেই যাব বনানীর আলোচিত আরেক ধর্ষণ খবর প্রসঙ্গে। যুক্ত হবেন সহকর্মী পারভেজ রেজা এবং ফরেনসিক প্রতিবেদন প্রস্তুতকারী ডাক্তার সোহেল মাহমুদ, যিনি ফরেনসিক বিভাগের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এই মুহূর্তের প্রধান। রামপাল নিয়ে ইউনেস্কোর আপত্তি প্রত্যাহার বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই মুহূর্তে প্রথম আলোর অনলাইন ঠিক এমনটাই শিরোনাম দিয়েছে, প্রধান শিরোনাম। সুযোগ থাকলে নিশ্চয়ই ইউনেস্কোর এই অবস্থান নিয়েও আমরা কথা বলবো। যদিও আপত্তি প্রত্যাহারের আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখন পর্যন্ত ইউনেস্কোর পক্ষ থেকে জানানো হয়নি। জন্মদিনে ডেকে ধর্ষণ, বাহাউদ্দিন গ্রেফতার। জন্মদিনে একটু কোট আনকোট ব্যবহার করেছে প্রথম আলো। জন্মদিন ছিল কিনা, জন্মদিনের দাওয়াতে ডেকে ধর্ষণের অভিযোগে হওয়া মামলার আসামি বাহাউদ্দিনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তরুণীর শারীরিক পরীক্ষা হয়েছে এবং ডাক্তাররা বলেছেন যেহেতু 36 ঘন্টার মধ্যেই তরুণী হাসপাতালে উপস্থিত হয়েছে, ফলে আশা করা যাচ্ছে যে হয়তো তাতে আলামত মিলতে পারবে। বাংলাদেশের কূটনীতিকেরা বিদেশে গৃহকর্মী নিতে পারবেন না, পরিষ্কার ঘোষণা। চেয়ারম্যান মেম্বার খালি মুখে চিনি রিলিফ দেন, অর্থাৎ বন্যা পরিস্থিতির পর দুর্গত এলাকার একদম এক লাইনে চিত্র উঠে এসেছে প্রথম আলোর এই শিরোনামটিতে। চিকনগুনিয়া সেবায় ডিএনসিসির তথ্য কেন্দ্র চালু, একটি বিজ্ঞাপনও চালু করেছে, প্রচারণামূলক বিজ্ঞাপন চালু করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। চিকনগুনিয়ার প্রভাব যদিও এইসব কোনো কিছুতেই কমানো যাচ্ছে না। সুযোগ থাকলে এই খবর নিয়েও নিশ্চিতভাবে কথা বলতে চাই। সাইমা WHOর শুভেচ্ছা দূত নিযুক্ত, অভিনন্দন 71 জার্নালের পক্ষ থেকে। সাইমা আজাদকে নানান সংগঠনও অভিনন্দন জানিয়েছে। সমকাল বনানীতে অভিনেত্রীকে ধর্ষণের আসামি ইভান গ্রেপ্তার, গোপনে তুলে নেওয়া বন্ধ করুন। HRW হিউম্যান রাইটস ওয়াচের এই প্রতিবেদন নিয়েও আমরা কথা বলতে চাই 71 জার্নালে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ আরও এগিয়ে যাবে বলেছেন প্রধানমন্ত্রী। একই সাথে তিনি বলেছেন আওয়ামী লীগ ক্ষমতায় গেলে নির্বাচনী ইশতেহার ধরেই সেগুলো অঙ্গীকার অনুযায়ী পূরণ করা হয়। তথ্য যাচাইয়ে আটকে শোলাকিয়ার চার্জশিট। আমরা জানি যে শোলাকিয়া বোমা হামলা এবং গুলিতে নিহত হবার ঘটনার 1 বছর পরও এখন পর্যন্ত এই অভিযোগপত্র দায়ের করতে পারেনি পুলিশ, জমা দিতে পারেনি। সেটির একটি ফলো আপ আছে bdnews24.com-এ। রামপালে সায় দিয়েছে ইউনেস্কো বলছে সরকার। আরেকটি প্রতিবেদন বনানীতে ধর্ষণের আসামি ইভান গ্রেফতারের খবর। বিএনপি নাই বলে সংসদ সম্পর্কে বিরূপ ধারণায় পরিবর্তন, আরেকটি খবরের শিরোনাম দেখতে পাচ্ছি বিডি নিউজে। বাংলা ট্রিবিউন, আগস্টে জাজিরা প্রান্তে দৃশ্যমান হবে স্বপ্নের পদ্মা সেতু নিয়ে ফলো আপ আছে। এবং আজ যে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেছেন, সেখানেও তিনি পদ্মা সেতু প্রসঙ্গে বক্তব্য রেখেছেন। বনানীর ধর্ষণ মামলায় ইভান গ্রেপ্তার। আর যে ইভান একাধিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আরও একটি প্রতিবেদন দেখতে পাচ্ছি বাংলা ট্রিবিউনে। সেতু আছে, সড়ক নেই, জনকণ্ঠের বিশেষ প্রতিবেদন ধরে প্রধান প্রতিবেদন দেখতে পাচ্ছি। রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে ইউনেস্কোর আপত্তি তুলে নেওয়ার খবর আছে। ফরহাদ মাজারের ঘটনায় জড়িত IS এমন একটি প্রশ্ন তুলেও প্রতিবেদন করেছে জনকণ্ঠ। আছে সরকারি কর্মচারীরা জনগণের সেবক হলে উন্নয়ন সম্ভব, প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে খবর। বনানীতে ধর্ষণের ঘটনায় ইভান গ্রেপ্তারের খবর। এই খবর ধরেই ফিরছে আলোচনায়। আছেন আমাদের সাথে সহকর্মী পারভেজ রেজা এবং ফরেনসিক চিকিৎসক ডক্টর সোহেল মাহমুদ। যাবো আলোচনায়, তার আগে প্রতিবেদনটি দেখে নিতে চাই। পারভেজ রেজা এবং সোহেল মাহমুদ দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। যে প্রতিবেদনটি পারভেজ রেজা তৈরি করেছেন, অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে আমাদের প্রতিবেদনটি দেখে, আমরা দেখে নিয়ে আলোচনায় ফিরতে চাই।
বনানীর এই বাসার দ্বিতীয় তলায় স্ত্রী, সন্তান ও বাবা মা নিয়ে থাকেন বাহাউদ্দিন ইভান। মামলার এজাহার অনুযায়ী 4 জুলাই রাতে জন্মদিনের কথা বলে ধর্ষিতাকে ডেকে নিয়ে যায় ইভান। তখন বাসায় কেউ ছিল না, কিন্তু ইভানের স্ত্রী জানান তিনি বাসায় না থাকলেও ওই দিন তার শাশুড়ি সহ অন্যান্যরা বাসায় ছিল। সে যদি চুরি করে আসে, চুরি করে যায়, সেটা তো আমাদের কিছু করার নেই। দুন উভয়ে চোর আসছিল, পার্টি খেতে আসছিল আমার হাজবেন্ডের সাথে, ওনার শখ ছিল, এসে শখ মিটিয়ে যে বোধহয় পোষ দিতে পারে নাই, এর জন্য এইগুলো মামলা মোকদ্দমা করা হবে। মামলার এজাহারে বলা হয়েছে 11 মাসের পরিচয়ে 4 মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এজাহারে উল্লেখ আছে আসামি ইভান বিয়ের প্রলোভন দেখিয়ে আগেও তাকে ধর্ষণ করেছে। এজাহারে বলা হয়েছে ঘটনার দিন 5 জুলাই রাত 3:30টায় তাকে ধর্ষণের পর বাসা থেকে বের করে দেয়া হয়, কিন্তু তার সাথে থাকা ব্যাগ রেখে দেওয়া হয়েছে, যাতে 3টি পোশাক, 2টি জিন্স প্যান্ট, 1টি কুর্তা, 3টি মোবাইল চার্জার, সিম কার্ড, মেমোরি কার্ড ও নগদ 15,000 টাকা ছিল। ইভানের স্ত্রীর প্রশ্ন, এগুলো নিয়ে কেউ জন্মদিনের দাওয়াতে আসে কিনা। তিনি উল্টো ওই মেয়ের বিরুদ্ধেই বাসার বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাবার অভিযোগ করেন। আমার আলমারিতে বলে তার 1 লক্ষ টাকা আছে, এক ভরি স্বর্ণ, অথচ আমার চাবি, আমার সবকিছু, আমার সাবান, আমার সবকিছু নিয়ে চলে গেছে। আমার হাজবেন্ডের মানি ব্যাগ, মেমোরি কার্ড, মোবাইল, গামছা, লুঙ্গি, এগুলো সব নিয়ে গেছে। আসামি বাহাউদ্দিন ইভান নিজে কিছু না করলেও তার বাবা বোরহানুদ্দিন বেলালের বনানীতে ব্যবসা প্রতিষ্ঠান আছে। এছাড়া কয়েকটি দোকান ভাড়া হিসেবে চালান তারা। পারভেজ রেজা, 71, ঢাকা। নূরখান লিটন, পারভেজ রেজাকে এই প্রতিবেদন নিয়ে আপনি কোনো প্রশ্ন করতে চান, বা খন্দকার মনিরুজ্জামান, বা কোনো ধরনের প্রতিক্রিয়া আছে কিনা এই প্রতিবেদনটি? এটা হচ্ছে যে এই ঘটনাগুলো তো একটার পর একটা ঘটছে, তবে এই ঘটনায় যে জিনিসটা প্রকাশিত হলো সেটা হচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য সে পেয়েছে। আর একটি বিষয় হচ্ছে যে মানে এই প্রতিবেদন দেখে যেটা আমার মনে হলো সেটা হচ্ছে যে একজন নারী ধর্ষণের শিকার হয়েছে, সে দাবি করেছে, আর যিনি ধর্ষক তার স্ত্রী ওই ধর্ষকের পক্ষ অবলম্বন করার জন্য যত রকম কথাবার্তা সেটা বলছেন। এই জায়গাটার থেকে কেন আমরা মুক্ত হতে পারছি না, যে বিচারটাকে স্বাভাবিক গতিতে, তদন্তটাকে স্বাভাবিক গতিতে চলতে দেওয়া উচিত। স্বাভাবিক গতিতে চললেই তো বিষয়গুলো একরকম বেরিয়ে আসে। এই জায়গাটাই আমার। তো আমি শুধু একটা জিনিস প্রতিবেদকের কাছে জিজ্ঞেস করতে চাইব, সেটা হচ্ছে যে বিশেষ করে ধর্ষকের যে স্ত্রী, তার কথাবার্তার মধ্য দিয়ে ওই দিন বাসায় আর কারো উপস্থিতি, এটা কি সে প্রমাণ করতে পেরেছে? পারভেজ, সেই দিন রাতে বাসায় কে কে ছিল? আমরা জানি যে বেশ বড় আকারের একটি ফ্ল্যাটেই ইভান তার পরিবার নিয়ে থাকতো, যে পরিবারে বাবা মা ছিল, ভাইয়েরা ছিল, স্ত্রী, 2 সন্তান নিয়ে আমরা জানি যে বেশ কিছুদিন ধরে বাবার বাড়িতে থাকতেন। এই জন্মদিন কোট আনকোট ব্যবহার করেছে বিভিন্ন কাগজ। জন্মদিন আসলেই ছিল কিনা, এবং সেই দিন পরিবারের অন্য সদস্যরা সেই রাতে সেই বাসায় ছিল কিনা? রূপা, প্রথমেই বলি যে লিটন ভাইয়ের বক্তব্য ধরেই বলি যে তিনি যেটি জানতে বলেছেন যে তার স্ত্রী পক্ষ অবলম্বন করেছেন, বিষয়টি আসলে সেরকম নয়। তিনি বারবার যেটি বলেছেন যে তার স্বামী যদি অপরাধ করে থাকে তাহলে সেটার বিচার হতেই পারে স্বাভাবিকভাবে, কিন্তু সেই সাথে তিনি যেটি বলেছেন তার স্বামী কি একাই অপরাধী কিনা এই ঘটনার সাথে, কারণ এটি আদৌ জন্মদিনের পার্টি বলে ডেকে নিয়ে আসা হয়েছে কিনা আমি একজন সংবাদকর্মী হিসাবে আমি নিজেই সন্দিহান। প্রথমত হলো এই কথা, এবং জন্মদিনের পার্টিটি আপনি বুঝতেই পারেন যে এই ধরনের মামলার ক্ষেত্রে জন্মদিনের কথা বলে ডেকে এনে কিছুদিন আগে যেই ঘটনাটি ঘটেছে, সারা দেশ তোলপাড় করা ঘটনায়, কাজে সেটিরই একটি সুযোগ নেওয়া হয়েছে কিনা সেটিও আমি ব্যক্তিগতভাবে সন্দিহান। কারণ পুরো বিষয়টি যদি দেখেন, এই মামলাটির এজাহার করলে যে কেউ বুঝতে পারবেন যে এই মামলাটি ঘটনা তাদের মধ্যে একটি সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্কটি পুরোপুরি আমাদের বর্তমান সমাজ ব্যবস্থার অনৈতিক যে একটি দিক সেটি ফুটে উঠেছে। পারভেজ, আপনার কি তাদের মধ্যে সম্পর্ক ছিল, আগে পরে সম্পর্ক ছিল, জন্মদিনের দাওয়াত ছিল না আমরা বুঝলাম, কিন্তু ধর্ষণের ঘটনা ঘটেছে নাকি তাদের মধ্যে হচ্ছে কোনো ধরনের অত্যাচার নির্যাতনের ঘটনা ঘটেনি, এই সম্পর্কে আপনার কি ধরনের ধারণা মিলেছে? না, এটি তো আসলে মানে এই বিষয়গুলো ধারণাপ্রসূত হয়ে বলা যায়, কিন্তু নিশ্চিতভাবে তো আসলে বলা সম্ভব নয়। তবে আপনাকে এটুকু বলতে পারি যে পুরো বিষয়টি যদি আপনি ঠান্ডা মাথায় দেখে এজাহার পড়ে এবং তার বক্তব্য, বিশেষ করে ভিকটিমের বক্তব্য যদি আপনি শোনেন, এবং সেই শোনার সাথে যদি আজকে এখানে ফরেনসিক বিভাগের প্রধান উপস্থিত আছেন, তিনি হয়তোবা তার দায়িত্বের কারণে অনেক কিছুই বলতে পারবেন না,
রেকর্ডেড, গণমাধ্যমে তার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু আমি নিশ্চিত ওই নারীকে তারা পরীক্ষা করে শেষ পর্যন্ত সেই বাড়িতে সেই রাতে আর কেউ ছিল ইভান ছাড়া? সেই বাড়িতে ওই রাতে তার শাশুড়ি অর্থাৎ ওই যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তার মা সহ বাসায় অন্যান্য যারা ছিলেন তারা ছিলেন, কিন্তু তারা কেউ অর্থাৎ বাসায় তিনি যখন ঢুকেছেন, তারা যখন এসেছেন, অনেক বড় ফ্ল্যাট, তারা নিজেরা ঢুকেছেন, হয়তো বা 2-1 দেখলেও দেখতে পারেন, কিন্তু তারা চুপি চুপি গিয়েছেন এবং তারা আবার একসাথে চুপি চুপি বের হয়ে এসেছেন, বাসার কেউ টের পাননি, শুধু নিচে। কিন্তু বাংলা ট্রিবিউন আমি যদি কোট করি, শওকত হোসেন নামে ম্যানেজার ওই ফ্ল্যাটের ম্যানেজারকে কোট করেছে। আমি শেষ করিনি, কিন্তু নিচে যিনি ম্যানেজার ছিলেন তিনি আজকে আমাদেরকে প্রথমে বলেছেন যে তিনি যেতেও দেখেছেন এবং বের হতেও দেখেছেন। বের হওয়ার সময় তিনি মেয়েকে কিছুটা উত্তেজিত দেখেছেন রাত 3:30টার সময়, এবং নিচে যখন এসেছে তখন সাথে এই ইভানও ছিল। পুরো বিষয়টি হলো যে তাদের মধ্যে আমি আসলে একটুখানি বাংলা ট্রিবিউনকে কোট করতে চাই ম্যানেজার শওকতের কাছে বক্তব্যটি, কারণ হচ্ছে আমরা জানি যে ধারণা প্রসূত মন্তব্য আমরা করতে পারবো না, আমরা ধারণা করতে পারি যার সাথে পূর্ব পরিচয় এবং এক ধরনের বন্ধুত্ব ছিল তার বাসাতেই হয়তো সেই রাতে মেয়েটি গিয়েছিল, ফলে অনেকগুলো বিষয় আসলে প্রমাণ করে করে আমাদের এই মামলাটির চূড়ান্ত জায়গায় পৌঁছাতে হবে, যেখানে শওকত সাহেব বলছেন পরিষ্কার করে, আমি একটুখানি ভোর রাতে যখন মেয়েটি বের হয় তখন তার সঙ্গে ইভান ছিল, বিভিন্ন হুমকি দিয়ে ইভান মেয়েটিকে বের করে দেয়, 2য় তলার ফ্ল্যাট থেকে জোর করে বের করে দিয়ে দরজা তালা লাগিয়ে দেয়। এর আগে তিনি বলেছেন তাদের শেষ দিকে তরুণী কাউকে তিনি বলেছেন রাত 3টা থেকে 3:30টার মধ্যে একজন তরুণীর চিৎকার শুনে রুম থেকে বের হই, তখন দেখি নিচতলায় দাঁড়িয়ে একজন তরুণী কাউকে ফোনে কিছু বলার চেষ্টা করছিলেন আর ইভানকে গালি দিচ্ছিলেন, তার কথাবার্তায় মনে হয়েছে তিনি প্রতারণার শিকার হয়েছেন। এইরকম কোনো বক্তব্য পারভেজ আপনার কাছে শওকত সাহেব বলেছেন কিনা? আমার সাথে শওকত সাহেবের কথা হয়েছে, কিন্তু এই ধরনের বক্তব্য তিনি দেননি। তিনি প্রথম বলেছেন যে তিনি বের হয়ে যেতে দেখেছেন এবং বের হয়ে যাওয়ার পথে তিনি প্রথমে বলেছেন যে তাকে ইভান নিজেই এখানে নিয়ে বের হয়ে গিয়েছে এবং তাকে বের করে দিয়ে গিয়েছেন এবং সাথে একসাথে গিয়েছেন। আমরা জিজ্ঞেস করেছি তার পরিচয় জিজ্ঞেস করেছিলেন কিনা, বলছে যারা এখানে থাকে তারা যদি সাথে করে কোনো গেস্ট নিয়ে আসে তাহলে আমরা কাউকে জিজ্ঞেস করি না। এরপরে তিনি বলেছেন, তাকে দ্বিতীয় প্রশ্ন করা হয়েছিল যে সে এখান থেকে যখন বের হয়েছে তখন কোনো কান্নাকাটি বা এরকম করেছিল কিনা। প্রথমে বলেছেন না, সে ধরনের কোনো কিছু হয়নি, আবার একটু পরে বলেছেন না, একটু উনি উত্তেজিত ছিলেন, কান্নাকাটি করেছেন। এই ধরনের দুটো বক্তব্যই একই সময়ে তার কাছ থেকে আমরা এভাবে পেয়েছি। যদিও যে প্রতিবেদনটি থেকে শওকত সাহেবকে কোট করছিলাম, একই প্রতিবেদনে ওই ফ্ল্যাটের একজন গাড়ি চালক যিনি নাম পরিচয় গোপন রাখার শর্তে একই ধরনের বক্তব্য দিয়েছেন, ফলে তদন্ত বেশ একটা জটিল জায়গায় এসেছে। সোহেল মাহমুদ, আপনার কাছে জানতে চাই, আমরা জানি যে এখন পর্যন্ত হচ্ছে ফরেনসিক প্রতিবেদন চূড়ান্ত জায়গায় আসেনি, আপনারা বলেছেন কয়েকদিন সময় লাগবে, কিন্তু প্রাথমিকভাবে আপনারা তো শারীরিক পরীক্ষা করেন এবং অভিজ্ঞ চিকিৎসক, আপনারা কি ধারণা করছেন? আসলে আমাদের কাছে যখন ভিকটিম যায় তখন আমরা সাথে সাথে যে আমরা 5 সদস্য বিশিষ্ট একটি বুট গঠন করি, ওই বুটের মাধ্যমে আমরা তার শারীরিক পরীক্ষা করাই এবং শারীরিক পরীক্ষার পাশাপাশি আমরা কিছু ল্যাব ইনভেস্টিগেশন করাই। ল্যাব ইনভেস্টিগেশনের মধ্যে আছে আপনার হাইভাজেনাল সব আপনার মাইক্রোবায়োলজিক্যাল এক্সামিনেশন করাই, পাশাপাশি আমরা ডিএনএ স্যাম্পল কালেক্ট করি, ডিএনএর জন্য পাঠাই এবং আমরা ওই মেয়ে তার স্টেটমেন্টে বলেছে যে তার সাথে এই কাজ করার আগে তাকে ড্রাগস সেবন করা হয়েছিল। এটা কনফার্ম হওয়ার জন্য আমরা তার ব্লাড এবং ইউরিন আমরা সংগ্রহ করি, ব্লাড এবং ইউরিন আমরা কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য পাঠাই। এই রিপোর্টগুলো যখন আমাদের কাছে আমাদের নিকট আসবে তখন আমরা এই রিপোর্টগুলো পর্যালোচনা করব, পাশাপাশি আমরা তার শারীরিক যে পরীক্ষাগুলো করেছিলাম সেই শারীরিক পরীক্ষার আলামত সহ সবগুলা একসাথে পর্যালোচনা করে তখন আমরা বলতে পারবো যে সে দোষিত হয়েছিল কি না। কবে নাগাদ এই প্রতিবেদন আমরা পেতে পারি? আমরা আশা করি আমরা 20 হইতে 25 দিনের মধ্যে সবগুলা রিপোর্ট আমরা একসাথে পাবো।
ডক্টর সোহেল, আপনার কাছে যদি খোলামেলা একটু জানতে চাই, একটি হচ্ছে যে নিজেদের সম্মতিতে শারীরিক সম্পর্ক, আরেকটি ধর্ষণ। আপনি যে পরীক্ষাগুলোর কথা বললেন সেটিতে হচ্ছে সম্মতি নাকি জোরপূর্বক, সেটি কি নিশ্চিত হওয়া যাবে দিন শেষে? জি, এটা কিছু কিছু জিনিস আছে সম্মতি দিলেও তার এটা ধর্ষণ হবে যদি তাকে দর্শনের আগে যদি তাকে নেশা জাতীয় কোনো কিছু খাওয়ানো হয়। তা আমরা এই জিনিসগুলো কনফার্ম হওয়ার জন্যই কিন্তু আমরা ব্লাড এবং ইউরিন পাঠাইছি। ব্লাড এবং এই পরীক্ষাগুলো আসার পর, রিপোর্টের পর আমরা বলতে পারবো। ডক্টর সোহেল মাহমুদ থাকুন আমাদের সাথে। খন্দকার মনিরুজ্জামান, যখন এইরকম একটি অভিযোগ কোনো নারী করেন, তখন আসলে কি ধরনের সাংবাদিকতা এবং তদন্ত, এটির চেহারা কেমন হওয়া উচিত, কিভাবে এগোনো দরকার? এটা আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা আমাদের জরুরি, গুরুত্বপূর্ণ, আমাদের জানার এবং শেখার জন্য খুবই জরুরি। কারণ সাধারণত আমরা যেটা হয়, যে কোনো সেন্সেশনাল ঘটনা হলে ঘটনার পিছনে আমাদের সাংবাদিকরা আমরা দৌড়াই এবং ওখান থেকে আবার নতুন নতুন সেন্সেশন পাই বা তৈরি করা হয় বা একটা হাইপ হয়ে যায় আর কি। কখনো কখনো সজ্ঞানী হয়, কখনো কখনো অজান্তেই হয়, কিন্তু হয়। এটা হওয়া বাঞ্ছনীয় না, বিশেষ করে এই ধরনের ঘটনায় আর কি। এখানে সাংবাদিকদের ক্ষেত্রে যদি আমরা বলি, যে সাংবাদিকদেরকে একেবারেই যতটা সম্ভব নির্লিপ্ত থেকে রিপোর্ট করতে হবে। কোনোভাবেই মানসিকভাবে, বিশেষ করে মানসিকভাবে এটার সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, এটা সাংবাদিকের জন্য এই ক্ষেত্রে খুবই বড় ধরনের একটা ভুল হবে আর কি। কারণ ইস্যুটাই তো খুব সেন্সিটিভ, তাই না? মানসিকভাবে একজন মানুষ যুক্ত হইতেই পারে স্বাভাবিকভাবে আর কি। সাংবাদিকের জন্য এটা একটা বড় কষণ যে তাকে মানসিকভাবে এখানে যুক্ত হলে চলবে না। মানসিকভাবে যুক্ত হলে কিন্তু রিপোর্ট বায়াসড হয়ে যাবে। যে কোনো ইস্যুতেই তো খুবই নির্মমভাবেই সাংবাদিকের কাজ। এই ক্ষেত্রে নির্মম হওয়াটা একেবারে ফরজ, তা না হলে, কারণ এটা সেন্সিটিভ ইস্যু, তো তাহলে এটা মারাত্মক কনসিকুয়েন্সেস হয়ে যেতে পারে। কিন্তু আমি সম্প্রতি না, এটা অনেক পুরনো ঘটনা। আমেরিকায় যে এক কথায় বলি যে আপনার এই যে ডেথ সেন্টেন্স অনেক স্টেটেই নাই, আমরা জানি, কোনো একটা স্টেটে আছে। এই যে প্রথম যে স্টেটের ডেথ সেন্টেন্সটি মানে অবৈধ ঘোষণা করা হয়, তার পেছনে এরকমই একটি ঘটনা আর কি। ওটা অবশ্য হত্যাকাণ্ড ছিল। একজন নারীর বিরুদ্ধে এরকম ধর্ষণ করতে গিয়েছিল একজন পুরুষ, তাকে সে হত্যা করে আর কি। সিনেমাটার নাম হচ্ছে একটু পরে সিনেমা হয়, আই ওয়ান্ট টু লিভ, খুব বিখ্যাত সিনেমা। সেখানে একজন সাংবাদিক, এদিকে রায়টাই হয়ে গেছে, তার ফাঁসি সব ফাঁসি মানে মৃত্যুদণ্ড সব প্রস্তুতি হয়ে গেছে, ওই বিষাক্ত গ্যাস ইনজেক্ট করে তাকে মারা হবে, এভরিথিং ইজ রেডি। একজন সাংবাদিক, তার কাছে প্রথম থেকেই যে কোনো কারণে হোক মনে হয়েছে যে এই ঘটনাটা যেভাবে যাচ্ছে সেভাবে ঠিক হয়ে যাচ্ছে, সে কিন্তু ইনভেস্টিগেট চালিয়েই যায় এবং শেষ মুহূর্তে এটা বের হয় যে ঘটনাটা ঠিক না, ওই মহিলা ওই লোককে হত্যা করে। খুবই গুরুত্বপূর্ণ সাংবাদিকের কাজ। কিন্তু আমি এই কথাটা বলছি এই কারণে, যেখানে আমেরিকান মিডিয়ার প্রায় সবগুলি পত্রিকা সোয়েড হয়ে গেল যে এই হত্যাকারী নারীকে বিচার, ফাঁসি দিতে হবে, পরিষ্কার একজন সাংবাদিক নির্মমভাবে। কিন্তু নূর খান, আমরা জানি যে সাংবাদিককে কখনো কখনো কারোর প্রতি পক্ষপাত হয়ে যায়। দিন শেষে আমরা মানুষ, আমরা যারা প্রতিবেদন তৈরি করি, ঘটনা আমাদেরকে সেই দিকে নিয়ে যায় এবং আমরা প্রত্যেকটা ব্যক্তি যারা ঘটনার সাথে জড়িত, তাদের সাথে যখন সরাসরি কথা বলি, অনেক কিছু আমরা গণমাধ্যমে প্রকাশ করতে পারি না, কিন্তু আমাদের মন তার দিকে পক্ষ টানে। সেই ক্ষেত্রে আসলে কি করণীয়, সেটা তো প্রকাশ পাবেই। আমি এই জায়গাটা একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে ধর্ষণের সংজ্ঞায়ও কিন্তু কিছু বিষয় আছে, যেমন ধরেন স্বামী কর্তৃকও কিন্তু ধর্ষিত হতে পারে, এটাও কিন্তু আমাদেরকে হিসাব রাখতে হবে। যখন আমরা এই বিষয়টা নিয়ে কাজ করব, তখন কিন্তু আমাদের মাথা খুব স্পষ্ট থাকতে হবে যে এই ক্ষেত্রে যখনই কেউ নো বলবে, তখন কিন্তু এটি রেপ হয়ে যাচ্ছে। সুতরাং এই যে সম্পর্ক, বন্ধুত্ব, এই বিষয়গুলো কিন্তু খুব বেশি বিবেচিত, বা বিয়ের প্রলোভনের কারণে আমি এসেছি কিনা আসবে না, এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আসলে তো আমরা মানুষ, প্রত্যেকটা ঘটনায় কিন্তু আমরা নিজেদের ক্যারেক্টারটাও ওখানে দেখতে পাই। কখনো কখনো এত বেশি সহানুভূতিশীল হয়ে যায় ভিকটিম, বা যে কোনো ভিকটিমের পক্ষেই সাধারণত, ফলে দেখা যায় যে মূল বিষয়টার থেকে আমরা অনেক সময় নির্মোহ যে ব্যাপারটা সেটা থাকতে পারি না।
কিন্তু এই সব ক্ষেত্রে একজন সাংবাদিক, মানবাধিকার কর্মী যিনি তথ্য সংগ্রহ করেন তাকে খুবই নির্মোহ হতে হবে এবং নিজেকে বিযুক্ত থাকতে হবে সবসময় ঘটনার থেকে। বিযুক্ত যদি আমরা থাকতে না পারি তাহলে যে সমস্যাটা হয়, ধরেন আমরা অনেক ঘটনা আমরা লক্ষ্য করেছি যে শুধুমাত্র আমাদের তথ্যের কারণে অনেক ভুল তথ্য প্রবাহিত হতে থাকে সমাজে। সেই জায়গা বিযুক্ত হওয়াটা কিন্তু এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার, এটা কিন্তু একদিনের মধ্যে শেষ না। আমি নিশ্চিত করতে পারি এবং আপনারাও নিশ্চিত যে সহকর্মী পারভেজ রেজা সহ ৭১ আমরা যারা পেশাদারিত্বের সাথে কাজ করি তারা ঘটনার নানান দিক আসলে দেখেই সিদ্ধান্ত বা প্রতিবেদনে পৌঁছায়। পারভেজ রেজা সহ সোহেল মাহমুদ সকলকে রেখে আলোচনায় যাচ্ছি। বিশেষ করে সোহেল মাহমুদের কাছে জানতে চাইব, আগেরবার ধর্ষণের পরে তিনি সতর্ক করেছিলেন যে কারোর ক্ষেত্রে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে বিশেষ কিছু আলামত যেন সংরক্ষণ করেন ভিকটিম। আমি জানতেই চাইব যে এই দফায় ভিকটিম কি ধরনের আলামত সহ এত দ্রুততম সময়েই ডাক্তারের কাছে পৌঁছেছিলেন। বিরতির পর ফিরছি, থাকুন ৭১ জার্নাল। আবারও বনানীতে তরুণী ধর্ষণের প্রসঙ্গে কথা বলছি ৭১ জার্নাল। আমাদের সাথে আছেন খন্দকার মনিরুজ্জামান নূর খান লিটন, আছেন সহকর্মী পারভেজ রেজা, ডক্টর সোহেল মাহমুদ। পারভেজ, এই মুহূর্তে এই ধর্ষণের ঘটনার তদন্তের পরিস্থিতি কি? এবং আমরা জানি সর্বশেষ বাহাউদ্দিন ইভানকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে নিশ্চয়ই দিনের বেলায় আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে, এরকম কি প্রক্রিয়াটি চলছে? আগামীকালকে তাকে আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে এবং তারপরে যে প্রক্রিয়াগুলো দাঁড়ায়, এবং আমরা আশা করি যে খুব শিগগিরই এর আগে আপনি জানেন যে বনানীর ঘটনাটাও দ্রুততম সময়ের মধ্যে চার্জশিট দেওয়া হয়েছিল। এটিও পুলিশের পক্ষ থেকে সেই ধরনেরই আমাদেরকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে দ্রুতই তারা এই মামলাটি নিষ্পত্তি করবেন। আমরা স্ত্রীর বক্তব্য দেখেছি, শুনেছি আপনার প্রতিবেদনে। এর বাইরে পরিবারের অন্য সদস্যদের সাথে কি আপনার কথা হয়েছে? তাদের কোনো বক্তব্য পেয়েছেন? তার মায়ের সাথে কথা হয়েছে। তিনি যেটি বলেছেন যে তারা সবাই পরিবারের সদস্যরা তাদের ছেলেকে এই দোষী করছেন। তারা বলছেন যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের কারণে তাদের ছেলে দোষী, কিন্তু তারা যেটি বলতে চান যে ফোর্সফুল যে কথাগুলো বলা হচ্ছে, অর্থাৎ ধর্ষণ বা এই ধরনের ঘটনাগুলো, সেটি মিথ্যা, এবং তারা সেক্ষেত্রে ওই মেয়েটিকে দোষারোপ করতে চান যে অন্য কোনো কারণে সে এটি করেছেন, সেটি আর্থিকভাবে বেনিফিটেড হোক বা অন্য কোনো কারণে হোক। কিন্তু তারা সেই সাথে একই কথা বলছেন যে সে বিবাহিত, তার ঘরে সন্তান রয়েছে, তার ওয়াইফ ছিল না। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে তার ওয়াইফ আরেকটি কথা বলেছেন যে এই মেয়েটির সাথে যেটি মামলার এজাহারে উল্লেখ আছে, ফেসবুকের মাধ্যমে এই ইভানের সাথে পরিচয় তার, এবং 11 মাস আগে পরিচয় এবং 4 মাসের মধ্যে, কোট আন কোট করছে আপনার এজাহার, তাদের প্রেমের সম্পর্ক। সেক্ষেত্রে উনি বলেছেন যে ও যে বিবাহিত সেটি ফেসবুকেই প্রমাণ করে, কারণ তার স্ত্রী এবং সন্তানের সাথে অনেক ছবি রয়েছে। এবং আমি আপনাকে আরেকটু বিষয় নিশ্চিত করি, এই মেয়েটিও বিবাহিত ছিল, তার একটি সন্তানও হয়েছে এবং সেটি মারা গিয়েছে সন্তান জন্মের কিছুদিন পরে। তাই সব মিলিয়ে বিষয়টি, এবং আরেকটি কথা বলি যে এগুলো মানে রিপোর্টিংয়ের কথা যেগুলো আপনারা আগে বলছিলেন যে নির্মোহ, আমরা কোনো ঘটনার ধর্ষণের কথাগুলো অনেক সেন্সিটিভ, নো বললে না, কিন্তু এই ধর্ষণটাকে বিষয়টাকে পুঁজি করে আবার সেটাকে কিন্তু একটি চক্র আমরা প্রায় এখন শুনছি যে ব্ল্যাকমেইলিং করা বা অন্য কোনো ভাবে এই বিষয়টিকে সেন্সিটাইজ করে তোলার ঘটনাও কিন্তু ঘটছে। সবগুলো এগুলো কোনোটা গণমাধ্যমে আসে বা থানা পর্যন্ত যেগুলো যায় সেগুলোর কথা আমরা জানি, কিন্তু বাইরের অনেক কথাই আমরা জানি না। কাজে সব মিলিয়ে বিষয়টি একেবারে মোটা দাগে একজনকে গিয়ে থানায় অভিযোগ করার সাথে সাথেই আমরা গণমাধ্যম, যেহেতু বিষয়গুলো সেন্সিটিভ, যেহেতু নারীর প্রতি সহনশীল, এই ধরনের নানা ইস্যুর কারণে আমরা খুব দ্রুত এটিকে ধর্ষণ বলে সংজ্ঞায়িত করে দেব কিনা সেই বিষয়গুলো নিয়েও বোধহয় একাডেমিক আলোচনা হতে পারে। নিঃসন্দেহে পারভেজ, এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি আমরা এমন একটি সমাজে বাস করি যেখানে সত্যিকার অর্থে যিনি ধর্ষিত হন তার জন্য একটা কঠিন বাস্তবতার মধ্যে যেতে হয়। ধর্ষণের পর ব্ল্যাকমেল করে তিনি টাকার বিনিময়ে সেরকম একটা কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে এই সমাজে সবকিছু ফেস করবেন কিনা এটি নিয়েও একটি বিস্তারিত আলোচনা দরকার। নূর খান, আপনার কাছে যেটি জানতে চাইব, যে প্রসঙ্গটি আপনি বলছিলেন, এই সংজ্ঞাটা নির্ধারণ করা,
আমরা আসলে কখন সুনির্দিষ্টভাবে ধর্ষণই বলবো? এটি দীর্ঘদিন ধরে যদি তাদের শারীরিক সম্পর্ক থেকে থাকে, যেটিকে বলা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেটিকে কি আমরা ধর্ষণ বলবো? দেখেন, যদি এই বিষয়টা এইভাবে আমরা যদি দেখি যে একজন স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরেও যদি রেপের বিষয়টা চলে আসে, অর্থাৎ স্ত্রীর সম্মতি পার্টিকুলার ওই সময়টাতে যদি তার অসম্মতি থেকে থাকে, যদি এই জায়গা থেকে বিবেচনা আপনি করেন, তাহলে তো এইটা রেপ ছাড়া আর কিছু বলার সুযোগ আমি দেখি। ধন্যবাদ সোহেল মাহমুদ, আপনার সাথে আগেও আমরা কথা বলেছি ৭১ জার্নালে। আপনি বলেছিলেন কিছু বিষয়ে ভিকটিম যেন তার প্রমাণাদি সংরক্ষণ করেন, আলামত, যেটি আপনাদের ফরেনসিক প্রতিবেদন তৈরি করবার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আরেক দফা আপনার কাছে শুনতে চাইব, এবং এই দফায় যে ভিকটিম আদালতে হাজির হলেন, তিনি কি তার নির্দিষ্ট আলামতের কিছু সঙ্গে নিয়ে আসতে পেরেছেন? না, আমি আসলে যদি আমি কথাটা আমরা এরকম ভাবে বলে থাকি যে ভিকটিম যত তাড়াতাড়ি আমাদের কাছে আসবে, ততই আমরা তার শরীরে অত বেশি আলামত বিদ্যমান থাকবে এবং আমরা পাবো। যত দেরিতে আসবে ততই আলামত তার শরীর থেকে নষ্ট হয়ে যাবে, এটাই আর কি। এই ক্ষেত্রে যেটা দেখা গেছে, ভিকটিম যেভাবে আমাদের কাছে ক্লেম করেছে যে ৪ তারিখে রাতে তার সাথে এই ঘটনাটা ঘটেছে, তারপরে আমাদের কাছে সে ৬ তারিখ সকালবেলা এসেছে। তো আমি ওইটাই বলেছিলাম যে এটা সে তার টাইমিং, যে টাইমিংয়ে আসছে, এই টাইমিংয়ে যদি সে সত্যিকার অর্থে ধর্ষিত হয়ে থাকে, তাহলে আমরা ওই আলামতগুলো আমরা পাবো, আলামত নষ্ট হওয়ার সুযোগ খুব কম। তিনি কি তার পোশাক সংরক্ষণ করে নিয়ে আসতে পেরেছিলেন? না, ওই পোশাক এটা আমাদের যে পোশাক, এটা পুলিশের এখতিয়ার। ওই পোশাকে আমরা ইয়া করি না আর কি, কনসিডার করি না। ওকে, ধন্যবাদ সোহেল মাহমুদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। পারভেজ রেজা, আরেকটু রাখবো আপনাকে আলোচনার জন্য। আমি শুরু করেছিলাম যে কথা বলে, জেলা প্রশাসকের সই জাল করে 400 অস্ত্রের লাইসেন্স। আপনার অনুসন্ধানী প্রতিবেদনের পর কবে সর্বশেষ প্রতিবেদনটি প্রচারিত হলো পারভেজ? আপনার যে ধারাবাহিক প্রতিবেদন, যেটির জন্য আপনি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা ঘুরেছেন, সফর করেছেন, মে মাসের 24 তারিখ থেকে, মে মাসের 24 তারিখ, জুলাইয়ের 4 তারিখ, প্রায় 6 সপ্তাহ পর যে মূল হোতা অফিস সহকারী শামসুল ইসলামকে গ্রেফতার করলো র্যাব। আমরা একটা প্রতিবেদন দেখে আরেক দফা স্মরণ করে নিতে চাই, কারণ 6 সপ্তাহে আমরা নিজেরা অনেক কিছু নিশ্চয়ই ভুলে গিয়েছি। তারপর ফিরবো পারভেজ রেজার কাছে। একটি প্রতিষ্ঠানে উচ্চ বেতনে লাইসেন্স করা অস্ত্রসহ নিরাপত্তা কর্মী নিয়োগ দেয়া হবে। যারা আবেদন করেছেন তাদের 80 ভাগেরই অস্ত্রের লাইসেন্স রংপুর থেকে নেয়া, যদিও তাদের কারো বাড়ি রংপুরে নয়। লাইসেন্স 97 সালে করা, কিন্তু অস্ত্র কিনছেন গত বছর। এটা কোনো ব্যাপার না, তো আপনি এখন করে রাখতে পারবেন একটা লাইসেন্স, আপনি 10 বছর পরে করবেন, অস্ত্র কিনবেন, 15 বছর পরে অস্ত্র কিনবেন, কোনো ব্যাপার না। মজিদ, হ্যাঁ, এলিটে চাকরি করে, কিভাবে চেনেন? উনি আর আমি আর্মিতে একসাথে চাকরি করছি। আচ্ছা, মজিদ আপনার সাথে পরিচিত? এই লাইসেন্সের সত্যতা যাচাই করতে রংপুরে 71-এর টিম। তিনি রংপুরের জুডিশিয়াল মুন্সিখানার অফিস সহকারী, নাম শামসুল ইসলাম। বেশ কটি লাইসেন্সের ফটোকপি দেয়া হলো তাকে। তিনি অফিসের মূল নথি দেখে জানালেন সমস্যা নেই, সব লাইসেন্সই আসল। আবেদন, পুলিশ ভেরিফিকেশন, অন্যান্য কাগজ সবই ঠিক আছে বলে নিশ্চিত করলেন তিনি। ঠিক আছে না? একই লাইসেন্স নিয়ে এবার পুলিশ সুপারের কার্যালয়ে গেলে সেখান থেকে জানানো হলো এসব লাইসেন্সের ভেরিফিকেশন তারা করেননি। বিষয়টি জানানো হলো রংপুরের জেলা প্রশাসককে। তিনি অফিস সহকারী শামসুল ইসলামকে খবর পাঠালেন। শামসুল যে নিজেকে মেন্টাল বলে মাঝে মাঝে দাবি করে, এর ডেকে নিয়ে এসো। কিন্তু ততক্ষণে লাপাত্তা শামসুল। দেখি নাজিরে পাঠাই, বাড়িতে ধরে নিয়ে এসো। জেলা প্রশাসক দফায় দফায় তার বাসায় লোক পাঠালেন, কিন্তু তাকে পাওয়া গেল না, তার ফোনও বন্ধ। পরে জেলা প্রশাসক নিজেই গেলেন জুডিশিয়াল মুন্সিখানায়, নির্দেশ দিলেন সমস্ত ফাইল নথিপত্র পরীক্ষা নিরীক্ষার। তাকে পাওয়া যায় না, এটা একটা পরোক্ষ ইঙ্গিত বহন করে। তবে খাতা, আমাদের লাইসেন্সগুলো এবং সঙ্গে রেজিস্টার, এডিএম এবং জেএম শাখাকে দায়িত্ব দিয়েছি, তারা একদম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আমাকে জানানোর পর আমি পরিপূর্ণভাবে বলতে পারবো যে এটা আসলে ফেব্রিকেটেড, যথাযথ প্রক্রিয়ার মধ্যে লাইসেন্স দেওয়া না সাজানো বানানো একটি লাইসেন্স। ভাঙা হলো শামসুলের আলমারি। সেখানে পাওয়া গেল নগদ 7 লাখ টাকা, 2টি ব্যাংকে তার নিজের নামে করা 11 লাখ টাকার স্থায়ী আমানতের চেক, 2 লাখ টাকার সঞ্চয়পত্র,
এবং বিভিন্ন নামে করা অস্ত্রের লাইসেন্স। পারভেজ রেজা। তার মানে সেই দিন সেই চেয়ার থেকে যে শামসুল ইসলাম পালিয়ে গিয়েছিলেন আপনার সাথে কথা বলার পর, তাকেই পুলিশ র্যাব গ্রেপ্তার করলো এই 6 সপ্তাহ পর, তাই তো পারভেজ রেজা? জি, এই পলাতক ছিলেন তিনি। কোত্থেকে গ্রেফতার হয়েছে? কোত্থেকে? উনি ঢাকা থেকে গ্রেফতার হয়েছেন। ঢাকার র্যাবের বক্তব্য অনুযায়ী ঢাকার নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আজকে সকালে গ্রেপ্তার করেছেন, কিন্তু তারা এটা জানিয়েছেন রংপুরে গিয়ে, আজকে সংবাদ সম্মেলন করেছেন রংপুরে। আপনার কাছে এটা একটা ইন্টারেস্টিং কেস, বিশেষ করে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের জন্য শিক্ষণীয়। আপনার কাছে প্রথম কিভাবে সন্দেহ হলো যে এই লাইসেন্সগুলো ভুয়া? না, আপনি যে পর্বটা দেখেছেন এটি দ্বিতীয় পর্ব। আমি ধারাবাহিকভাবে 5টি পর্ব তো একসাথে দেখানো সম্ভব না, তবে এটি শুরুটা হয়েছিল ঢাকা থেকে। এবং ঢাকায় এইরকম একজন, যিনি যার নামটি এসেছে আজকের এই পর্বটিতে, আব্দুল মজিদ। আমি জিজ্ঞেস করছিলাম, আপনি খেয়াল করেছেন কিনা যে মজিদ সাহেবকে চিনেন কিনা। উনি ঢাকায় একটি এলিট ফোর্সে চাকরি করেন, অর্থাৎ বেসরকারি যে সিকিউরিটি সাপ্লাই যারা করেন আর কি, সেখানে চাকরি করেন, এবং উনি বিভিন্ন লোকেরকে লাইসেন্স দেন টাকার বিনিময়ে। এটি হলো প্রথম প্রাথমিকভাবে তথ্য ছিল। এবং এরপরে আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে লোক নেওয়া হবে, এটি ওই মজিদের কাছেই আমি বক্তব্যটা প্রথম ছড়িয়ে দিই। আমার সোর্সের, আমি তাকে বলি যে আমাদের কিছু লোক নেওয়া হবে, এবং সেটি অন্য একটি প্রতিষ্ঠানে, এবং সেই প্রতিষ্ঠানের আমরা একটি, তারা কেউ বুঝতে পারেনি, এরপরে যতগুলো সিভি ওখানে পড়েছে 25টির মধ্যে বোধহয় 20টি সিভি পড়েছিল যেটি রংপুর থেকে ইস্যু করা। অর্থাৎ বুঝতেই পারছেন যে একটি জেলা থেকে এত বিশাল পরিমাণ, রেশিওটাই সন্দেহজনক। এবং তাদের সবাইকে জিজ্ঞেস করেছে যে তারা আব্দুল মজিদকে চেনে কিনা, তারা বলেছেন চেনে। এবং কেউ এর মধ্যে কয়েকজন, 2-3 জন ছিল যারা, যাদের সাথে আমি কথা বলেছি সাংবাদিকতার পরিচয় না দিয়ে, আমার ইনভেস্টিগেশনের স্বার্থে বাইরে, তারা তাদের সমস্ত ঘটনাই বলেছেন। এবং তারা অস্ত্র নেয়ার পরে তারা অনেকে বুঝতে পেরেছেন বা আগেও জানতেন যে এটি পুরোটাই ফেক, কিন্তু তারা এই অস্ত্রগুলো নিয়েছেন কারণ তারা এই অস্ত্র নিয়ে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ বেতনে চাকরি করতে পারবেন এই জন্য। এবং এখানে বেসামরিক, সামরিক, অর্থাৎ সেনা, বিভিন্ন সামরিক প্রতিষ্ঠানে আগে চাকরি করতেন, এখন অবসরে আছেন, এই সংখ্যাটি যেমন আছে। একেবারে কোথাও কোনোদিন চাকরি করেননি বেকার লোক, তাদেরও আছেন। এবং তাদের বেশিরভাগেরই লোক কারো বাড়ি রংপুর বা ওই অঞ্চলে না। নাজমুলকে কি গ্রেফতার করা হয়েছে? না, মজিদকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি, তার বাড়ি টাঙ্গাইলে, এবং তাকেও এখন পর্যন্ত পাওয়া যায়নি। মজিদ তিনি ঢাকা থেকেই সবকিছু করতেন, কিন্তু রংপুরে বসে এই পুরো কাজটি, লাইসেন্সগুলো তৈরি করা বা এগুলো ইস্যু করার কাজটি করতেন এই শামসুল। এবং আমরা জানি পারভেজ, আপনি আমাদের সাথে গল্প ছলেই বলেছেন যে এই শামসুল ইসলাম আপনার সাথে কথা বলার পর এক পর্যায়ে আপনার সাংবাদিক পরিচয় জেনে যায় এবং নানানভাবে আপনার সাথে সে একটি চুক্তিতে আসার চেষ্টা করে। সেটি আমরা দর্শকদের জানাতে চাই, কারণ এখন একটি চূড়ান্ত পর্যায়ে এসেছে এই প্রতিবেদনের ফলে। সেটি ওই দিনের সকালবেলা যখন আমি গিয়েছিলাম, আমি যখন জেলা প্রশাসক এসে আলমারি ভাঙলেন, তার আগের ঘটনা আপনি আমাদের বলছেন। হ্যাঁ, উনি যখন আমি সকালবেলা গিয়ে প্রথম তাকে দেখাই, সাংবাদিকতার পরিচয়ের বাইরেই তাকে লাইসেন্সগুলো দেখিয়ে বলেছিলাম যে এগুলো ঠিক কিনা, আমি এই লোকগুলোকে আমরা একটি প্রতিষ্ঠানে চাকরি দেব। তখন উনি বলেছিলেন ঠিক। তারপরে যখন কিছুক্ষণ, ঘন্টাখানেকের মধ্যেই উনি আসলে, আমি এসপি অফিসে যাওয়ার পরে তার সন্দেহ তীব্র হয়, এবং আমার সাথে আমাদের রংপুর প্রতিনিধি একসাথে আমরা ঘোরাফেরা করাই। উনি বুঝে যান যে কিছু একটা সমস্যা আছে। তারপরে তিনি যখন দুপুর 1টার মধ্যে নিশ্চিত হলেন যে আসলে আমি ঢাকা থেকে গিয়েছি এবং আমি এই তথ্য নেওয়ার জন্যই এবং সাংবাদিকতার জন্যই আমি গিয়েছি, এরপরে তিনি বিভিন্ন মাধ্যমে আর কি, সেটি ধরেন একটি বড় অ্যামাউন্টের টাকা নিয়ে আসা, সেগুলো ভিডিও আমাদের কাছে আছে, কিন্তু সেগুলো আমরা ওইভাবে, আর যেহেতু পর্ব অনুযায়ী আমরা মূল ঘটনাটি দেখাতে চেয়েছি। টাকা নিয়ে এসেছিলেন, টাকা অফার করেছিলেন, 25 লক্ষ টাকা পর্যন্ত তিনি অফার করেছিলেন, যাতে করে কোনোভাবেই এই রিপোর্ট না করা। ফলে তিনি আমরা যেটাকে বলি সিজনড ক্রিমিনাল, দুর্নীতির যে সিজনড ক্রিমিনাল। একেবারেই আপনাকে আমি বলি যে উনি
একেবারে দুর্নীতির মানে ক্লাসিক উদাহরণ হবে, কারণ উনি একজন অফিস সহকারী, অর্থাৎ তিনি কেরানির পদে চাকরি করেন, আমরা যেটিকে স্বাভাবিকভাবে বললে ভালোভাবে চিনি। রংপুর শহরে ওনার কোটি কোটি টাকার প্রপার্টি। ওনার বাড়িতে আমি গিয়েছি, ওনার বাড়ির শুধুমাত্র ওনার বাড়ির দেয়ালে যে টিভিটি দেখেছি সেই টিভিটির দাম কম করে হলো 2 লাখ টাকার উপরে। ওনার যে সোফা সেট দেখেছি সেই সোফার দাম কম করে হলো সেটা 2-3 লাখ টাকার হবে না, এবং 3 তলা একটি বাড়ি, সেই 3 তলা বাড়িও কয়েক কোটি টাকার, মানে ওই বাড়িটির দাম হবে যদি আমি বাড়িটির হিসাব করি। এবং এর বাইরের ওনার প্রপার্টি, জমি, এগুলো পরবর্তীতে অনেক পত্রপত্রিকায় এসেছে যে তার সম্পদের পাহাড় কতটুকু। এবং আপনি বুঝতেই পারেন যে উনি ওনার আলমারিতে ফেলে রেখেছেন, অফিস আলমারিতে ফেলে রেখেছেন নগদ 11 লক্ষ টাকা, এবং সেই মোটামুটি 20 লাখ টাকা, কারণ এফডিআর এবং সবকিছু মিলে, এফডিআর এর মূল চেক, তারপরে সঞ্চয়পত্র চেক এবং নগদ টাকা মিলে 20 লাখ টাকা শুধুমাত্র ওখানে ফেলে রেখেছেন। আমরা নূর খান লিটন, এক লাইনে আপনার একটু ছোট মন্তব্য নিয়ে বিরতিতে যেতে চাইবো যে এর বিচারের ব্যাপারে যিনি 25 লাখ টাকা তাৎক্ষণিকভাবে প্রতিবেদককে দিতে চাইতে পারেন, এবং এরকম ক্লাসিক্যাল দুর্নীতিবাজ তো আমাদের প্রশাসনে একমাত্র শামসুল ইসলাম নন, ফলে বিচারের আশা আসলে কতটুকু? প্রথম হচ্ছে যে এই প্রতিবেদনটা যে তৈরি করেছেন এজন্য ধন্যবাদ, কারণ জননিরাপত্তার ক্ষেত্রে এটা বিশাল ব্যাপার, এটা অভিনন্দন রইল। আরেকটা বিষয় হচ্ছে যে যারা 25 লক্ষ টাকা তাৎক্ষণিকভাবে দিতে পারে, ঘটনা এখন পর্যন্ত যেটা, এবং একটা জিনিস যে আপনি খুব সুন্দরভাবে করতে পেরেছেন যে ফাঁদের মধ্য দিয়ে মূল এভিডেন্স কিন্তু আপনি প্রথমেই নিয়ে নিতে পারছেন, যেটা মানে অসাধারণ একটা কাজ হয়েছে, দক্ষতার পরিচয় দিয়েছেন। এবং এই ক্ষেত্রে যে জিনিসটা খুবই জরুরি সেটা হচ্ছে আসলে তার বিচারটি কি কতটুকু আমরা করতে পারবো। নিশ্চয়ই পারভেজ রেজার কাছ থেকে সেই ফলো আপ পাবো। অনেক ধন্যবাদ পারভেজ আজকে আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। বিরতিতে যাচ্ছি, পরের খবর হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন। থাকুন 71 চ্যানেলে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ 82 পৃষ্ঠার প্রতিবেদন দিয়েছে। তাতে বলছে 2016 সালে অন্তত 90 জনকে তুলে নেওয়া হয়েছে। 2017 সালের প্রথম 5 মাসে 48 জনের নিখোঁজের খবর মিলছে, এবং শিরোনাম হচ্ছে গুম তুলে নেওয়া বন্ধ করুন। সরকার পুরো প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছে। খন্দকার মনিরুজ্জামান, এক লাইনে শুধু আরেকটু বলে নিতে চাই, এই নিখোঁজের তালিকায় আছেন যুদ্ধাপরাধী জামাত নেতা গোলাম আজম ও মীর কাসিম আলী, এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে আমান আজমি, মীর আহমেদ বিন কাসেম এবং হোম্মাম কাদের চৌধুরী। গোলাম আজম কিভাবে তালিকায় থাকে? গোলাম আজমের ছেলে আমান আজমি। বিষয়টা হচ্ছে কি, আমাদের দেশে 2004 সালে প্রথম যখন র্যাব গঠিত হয়, তারপরে যখন বিএনপি জামাত সরকার ছিল ক্ষমতায়, তারপর থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত আইনি তৎপরতা, আইন নিরাপত্তা বাহিনীর তৎপরতা চলেই আসতেছে। এবং 2008-9 যে নির্বাচন হয়, 8 শেষে, সেই নির্বাচনের সময় কিন্তু আওয়ামী লীগের জোটের প্রতিশ্রুতি ছিল যে তারা বিচার বহির্ভূত এইসব হত্যাকাণ্ড বা এইসব কর্মকাণ্ড বন্ধ করবে। সেটা বন্ধ হয়নি, সেটা এখনো চলতেছে। এবং এটা দেখেন কতগুলি পর্যায়ে পার হয়ে আসছে। প্রথমে স্ট্রেইট ক্রস ফায়ার, তারপর ক্রস ফায়ার যখন মানুষের কাছে অগ্রহণযোগ্য হয়ে গেল, কারণ একই কথা বারবার বলে, অজুহাত দেখায়, তখন সেটাকে করলো কাউন্টার, কি এনকাউন্টারও যখন মানুষের কাছে অগ্রহণযোগ্য হলো, হ্যাঁ, সমালোচিত হইল, হ্যাঁ, বন্দুকযুদ্ধ, হ্যাঁ, তখন হলো বন্দুকযুদ্ধ, তারপরে গুম, অপহরণ ইত্যাদি। আপনি হিউম্যান রাইটস ওয়াচের এই প্রতিবেদনটি কতটা ভিত্তিযুক্ত বলে মনে করেন? আমি তো আমার পত্রিকাতেই আজকে রিপোর্ট আছে, 3.5 বছরে নিখোঁজ ও অপহরণের শিকার 300। এই যে ডান দিকে সিঙ্গেল কলম দেখেন উপরে। তার মানে আপনি বলছেন যে এই প্রতিবেদনটির ভিত্তি আছে? ভিত্তি তো অবশ্যই আছে, তবে একটা কথা বলি, একটা কথা বলি, এখানে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন কোন আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্য অতি উৎসাহী হয়ে কিছু কিছু কাজ করেন, একথা কিন্তু তার বক্তব্যের মধ্যে আছে। সুতরাং এটা ভিত্তিহীন যেটা বলা হচ্ছে সেটা কিন্তু তা না।
না, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রসঙ্গ তুললেন তো তিনি আর একই সাথে আরো একটি কথা বলেছেন, যেটি হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হচ্ছে যে বিরোধী দলের নেতা কর্মীদের ধরে নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছেন সুনির্দিষ্ট প্রতিবেদন, তদন্ত এবং অভিযোগের ভিত্তিতে তাদের তুলে নেওয়া হয়েছে, ফলে তাদেরকে আপনি এই গণগুম তালিকায় যুক্ত করবেন। সেটা হয়তো ভুল, সেটা অন্য জিনিস, সেটা আমি যাচ্ছি। ফলে এই প্রতিবেদন পুরোপুরি আস্থায় নেবেন কি? না, আমি বলছি যে একজন সাধারণ নাগরিক আমাদের দেশের, তাকেও গুম করার বা অপহরণ করার কোনো অধিকার কারো নাই, রাষ্ট্রের তো নাই, অন্য কারোর নাই। আমি একটি বলবো, নাম কি শামীম না, ওই যে ছাত্র ইউনিয়ন করতো এক সময়, পরে চলে গেছিল সিঙ্গাপুরে, ব্যবসা করতো, খুলনা বাড়ি ফিরে আসছিল, হ্যাঁ, এই আপনার পুরানা পল্টন বটতলা মসজিদের সামনে থেকে তাকে সকালবেলা তুলে নিয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে। এরকম আরো সুনির্দিষ্ট আমি বলতে পারি, সময়ের অভাবে বলা যাবে না, এরকম বহু আছে। এবং আজ পর্যন্ত শামীমের কোনো খোঁজ পাওয়া যায়নি, এবং কোনো আইন শৃঙ্খলা বাহিনী স্বীকার করে যে তাকে হত্যা করা হয়েছে, মানে অপহরণ করা হয়েছে। এরকম বহু ঘটনা আছে। আবার আমরা যদি বলি নূর খান, যে যেমন শামীমের ঘটনা বা এরকম অসংখ্য উদাহরণ দিয়ে আমরা যেমন বলতে পারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরকম ঘটনার সাথে যুক্ত আছে, যেটি স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন। আবার যখন হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে আমরা দেখি যে গোলাম আজমের ছেলে, সাকা চৌধুরীর ছেলে, তাদের সম্পর্কে কথা বলা হচ্ছে, তখন আসলে এই প্রতিবেদনের উপর খুব বেশি আস্থা রাখা যায় কিনা? একটা জিনিস হচ্ছে, যখন আমরা ওই যে বিষয়টা নির্মোহ একটা ব্যাপার আলোচনা আসা দরকার, আসলে খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমাকে যদি বলেন যে শুরুটা কিভাবে হলো বাংলাদেশে, তাহলে আমি দেখি মাহফুজ বাবুর কথা আমি অস্বীকার করতে পারবো না। মাহফুজ বাবু জিয়াউর রহমান সাহেবের সামরিক শাসনের সময় নিখোঁজ, আজ পর্যন্ত তার সন্ধান মেলেনি। উনি যুবলীগের একজন কর্মী ছিলেন। সাম্প্রতিককালে আওয়ামী যুবলীগের কুমিল্লার বঙ্গবন্ধুর বডিগার্ড রেজিমেন্টের লোক ছিল মতিন ভাইয়ের ছেলে, তাকে মতিন ভাই নিজে হস্তান্তর করেছে, আজ পর্যন্ত তার কোনো সন্ধান হয়নি। এবং যদি ধরেন গত কয়েক বছর যদি আমরা আলোচনায় আনি, তাহলে অনেকেই এইভাবে নিখোঁজ হয়েছে বা তাদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। এবং যে জিনিসটা হচ্ছে গোলাম আজমের ছেলে বা অন্য ছেলেদের বিষয়ে, তাদের পরিবার কিন্তু বলছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিতে পারে। এই জায়গা থেকে হিউম্যান রাইটস ওয়াচ কিন্তু একটা মূল দাবি যে জিনিসটা করেছে, সেটা কিন্তু আমরাও মনে করি যে এই যে মানে মানুষগুলো উধাও হয়ে যাচ্ছে বা মানুষগুলোকে গুম করা হচ্ছে, মানুষের ভিতর এক ধরনের ভয়ের সংস্কৃতি চালু হয়েছে। মানুষ মনে করছে এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করছে, যদি নাও করে থাকে মানুষ কিন্তু এটা মনে করছে। তাহলে রাষ্ট্রের দায়িত্বটা কি? রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই জায়গাতে একটা নিরাপদ ব্যবস্থা তৈরির জন্য প্রথম হচ্ছে মানুষকে আস্থায় আনতে হবে, এবং সে আস্থায় আনার জন্য একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে বা স্বাধীন তদন্ত করতে হবে। স্বাধীন তদন্ত করার মধ্য দিয়ে যদি দেখা যায় যে না, এগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করেনি, দুর্বৃত্তরা করেছে, তাদেরকে চিহ্নিত করুক, তাদেরকে বিচার, সেটাও রাষ্ট্রের দায়িত্ব। এটা রাষ্ট্রের দায়িত্ব। এক ঢালাওভাবে যদি আমরা বলে দেই যে তাদের বিরুদ্ধে মামলা আছে, তারা পালিয়ে বেড়াচ্ছে, আমরা স্বীকার করলাম না, তাহলে সমস্যাটা কি হবে? আজকে যদি এই সরকার তার নিজের কর্মী মাহফুজ বাবুর ব্যাপারে ইনভেস্টিগেশন করে, তাহলে বেরিয়ে যেত যে কিভাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা বা বাহিনীগুলো এই ধরনের কাজের সাথে। এই প্রসঙ্গটাতে আসতে চাচ্ছিলাম লিটন খান, তাহলে কি আমরা এই তদন্তের যে দাবি করছি, সেটি কি সেই জিয়ার আমলে মাহফুজ বাবুর নিখোঁজ হওয়া থেকে শুরু করে করতে হবে? আরেকটু বিষয় পরিষ্কার হয়ে নি, যে প্রসঙ্গ আপনি বলছেন নির্মোহ থাকা, যখন তদন্তকারী সংস্থা নির্মোহ থেকে তদন্ত করবে এমনটা আমরা প্রত্যাশা করি, সেই তালিকায় যখন যুদ্ধাপরাধীদের পরিবারের সদস্যরা যুক্ত হয়, যারা পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা যে তুলে নেওয়া হয়েছে সেটা প্রকাশিত হয়েছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগও ছিল, সেটি যখন প্রতিবেদনে যুক্ত হয়, তখন আসলে নির্মোহ শব্দটা এই প্রতিবেদনের ক্ষেত্রে প্রযোজ্য কিনা? এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। এই কারণে এটা মনে করা যেতে পারে যে গোলাম আজমের ছেলে বা নিজামের ছেলেকে তুলে নিয়ে যাওয়াটা জায়েজ, অন্যদের ক্ষেত্রে তুলে নেওয়াটা জায়েজ না। না, তাদের ছেলেকেও তুলে, তাহলে আর সরকার আইসিসির বিচার করে তাদেরকে ফাঁসি দিত না। তাহলে বিচার করলো কেন? তুলে নিয়ে গিয়ে ফাঁসি দিতে হতো। সুতরাং এখানে হচ্ছে আইনের শাসন এবং আইনের শাসন নয়, এই যে ডিমার্কেশনটা, এটা ঠিক রাখতে হবে। এটা গোলাম আজমের ছেলে হোক, নিজামের ছেলে হোক, তাকে ধরো,
তার যদি অপরাধ থাকে বিচার করো, বিচার করে যে দণ্ড আদালত দিবে সে দণ্ড কার্যকর করো। এটা হচ্ছে সরকারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। কথা আমরা আরেকটুখানি যে আলোচনা দিয়ে শুরু করেছিলাম, বন্যা পরিস্থিতি, অনেক মানুষের সংকট। সিলেটে আছেন সহকর্মী নয়ন আদিত্য। সিলেটের বন্যার খবর নিয়ে আজকের মতো ৭১ জার্নাল শেষ করতে চাই। নয়ন আদিত্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন, এই মুহূর্তে আছেন সিলেট। নয়ন, অনেক ধন্যবাদ সারাদিন কাজের পর এই রকম গভীর রাতে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা জানি ভোরে সূর্য উঠবার সাথে সাথে আবারও কাজের টানে আপনাকে প্রতিবেদনের টানে ছুটতে হবে। কি পরিস্থিতি দেখছেন সিলেটে? সিলেটের পরিস্থিতি গত কয়েকদিনে কিন্তু কোনো পরিবর্তন হয়নি এবং গত কয়েকদিনের যে চেহারাটি ছিল সে তেমনই আছে। পানি হয়তো কমেছে, দুর্ভোগ কিংবা মানুষের যে সংগ্রাম তার চেহারা কিন্তু পরিবর্তন হয়নি, বরং যত পানি কমে যাচ্ছে সেখানে মানুষের দুর্ভোগের চেহারা অন্য রূপ পাচ্ছে। কারণ আমি দেখেছি যে কিছু কিছু জমি, একটু উঁচু জমি যেগুলো ভেসে উঠেছে, সেখানে যে ধান কিংবা ধানি যেসব ফসল ছিল সেই ফসলগুলো নষ্ট হয়ে গেছে, সেখানে আগাছা জন্মেছে, সেগুলো সরানোর কাজ করছেন যে আবারও যদি সেখানে ফসল বোনা যায়। কিন্তু এখন তো মাত্র আষাঢ় মাস শেষ হচ্ছে, সামনে আরও বন্যা পরিস্থিতি হয়তো আছে। তো এই অবস্থার মধ্যে যে তারাও এক ধরনের দোলাচলের মধ্যে আছেন যে আবারও সেই একই পরিস্থিতি তৈরি হবে কিনা, যেটা গেল ২ মাস আগে যে পরিস্থিতি মোকাবেলা করে আসবার পর ২ মাস পরে আরও একবার পড়তে হলো, এই ধরনের একটি পরিস্থিতি রয়েছে। এবং দিনভর আমরা যেসব সংবাদ সংগ্রহ করছি কিংবা যেসব এলাকায় যাচ্ছি, বিশেষ করে প্রত্যন্ত যেসব অঞ্চল রয়েছে সেই অঞ্চলগুলোতে ত্রাণ ব্যবস্থাপনা নিয়ে নানা ধরনের অভিযোগ রয়েছে। সেখানকার দুর্গত মানুষরা ত্রাণ পাচ্ছে না, খাবার পানি পাচ্ছে না, বিশুদ্ধ এর বাইরে যা প্রয়োজন সেই অনুযায়ী কি তারা সহায়তা পাচ্ছেন? মানুষের যা প্রয়োজন সে অনুযায়ী সহায়তা এখন পর্যন্ত পেয়েছে বলে কোনো জায়গা থেকেই আমি এই ধরনের কোনো তথ্য পাইনি। যদি বলি একদম ফেঞ্চুগঞ্জ সদর যে জায়গাটি, সেই জায়গাটিতেও যারা আসলে বিভিন্ন অঞ্চল থেকে এসে অবস্থান নিয়েছেন সেখানে তারাও যে আসলে সহায়তা পেয়েছেন এমনটি কিন্তু আমরা এমন কোনো চেহারা আমরা দেখিনি। অনেকেই অভিযোগ করছেন তারা ত্রাণ সহায়তা গেল ১৫ দিনেও পায়নি, অনেকে বলছেন ২-১ বার পেয়েছেন, অনেকে বলছেন যে ১ বার পেয়েছেন। এই ধরনের চিত্র রয়েছে। আবার যখন আমরা হাওড়া অঞ্চলে যাচ্ছি কিংবা প্রত্যন্ত গ্রামে যাচ্ছি, যাদের কথা আপনি বলছেন নয়ন, তাদের ঘরে কি খাবার এবং পানীয় জলের সরবরাহ ব্যবস্থা আছে? পানি সরবরাহ ব্যবস্থা মানে খাবারের কথা যদি প্রথমে বলি, খাবারের ব্যবস্থা একেবারেই নেই। তারা মূলত নদীর দিকে কিংবা হাওরের দিকে তাকিয়ে থাকেন যে কোনো নৌকা সেই দিক দিয়ে পার হয় কিনা, কেননা এখানে প্রধান পরিবহন ব্যবস্থা নৌকা, এবং সেই নৌকা থেকে কেউ সহযোগিতা নিয়ে আসছে কিনা কিংবা সেই নৌকায় উঠে সহযোগিতা আনবার জন্য যাওয়া যায় কিনা, এই নানা ধরনের প্রশ্ন নিয়ে কিন্তু মানুষগুলো এই পানির দিকে তাকিয়ে থাকে দিন পর এক। কেননা অনেক ধন্যবাদ নয়ন আদিত্য। আগামী কয়েকদিন নিশ্চয়ই আরো প্রতিবেদন পাবো আপনার কাছ থেকে। আজকের মতো শেষ করতে হচ্ছে। নৌকার পানে তাকিয়ে আছেন দুর্গত মানুষেরা সাহায্যের আশায়। সাহায্যের জন্য দুর্গত মানুষের পাশে দাঁড়ান। বন্যা দুর্গত মানুষজনের খোঁজ খবর নিশ্চয়ই আমরা নিব। থাকুন ৭১-এ। আগামীকাল দেখা হবে একই সময়ে। শুভরাত্রি। পরিশ্রম সেটা তারা দিতে পারবে, যেহেতু তাদের হাতে লাঙ্গল থাকবে, জমি থাকবে, হয়তো গবাদি পশুটা সমস্যা হবে, বীজটা থাকবে না, সেই এবং তার নিজস্ব চলার জন্য একটা সময় পর্যন্ত সেই অর্থনৈতিক সাপোর্টটা যদি রাষ্ট্রের তরফ থেকে দেওয়া হয়, এবং যে শোক মানে যে অসুস্থতা বা রোগ শোক যেটা দেখা দিবে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, সেই সাপোর্টটা যদি রাষ্ট্রের তরফ থেকে দেওয়া যায়, এবং স্কুল যেগুলি বিধ্বস্ত হবে সেগুলি যদি দ্রুততার সাথে মেরামত করা বা বিকল্প ব্যবস্থা করা, তাহলে দেখা যাবে যে আমরা অনেক বেশি ক্ষতি পুষিয়ে নিতে পারবো। আর যদি সেটা আমরা না করতে পারি, তাহলে আমাদের বড় ধরনের বিপর্যয় পড়তে হতে পারে। বিশেষ করে পানির ব্যবস্থাটা, নিরাপদ পানির ব্যবস্থাটা। প্রভাবের কথা বলছিলেন খন্দকার মনিরুজ্জামান। আমাদের খাদ্য ব্যবস্থাপনা, আমরা জানি হাওরে ঢলের পর, বাঁধ ভেঙে যাওয়ার পর এক দফা হচ্ছে আমাদের বাজারে প্রভাব পড়েছে, চালের সংকট তৈরি হয়েছে। এই বন্যা আরেক দফা ঠিক তার পরপরই এক ধরনের তো ভয় দেখা দিয়েছে আমাদের। এটা আরেকটা বড় বিপদ, যেটা একটা হচ্ছে ধরেন যে খাদ্যের তো তাৎক্ষণিক কিছু না, বেশ বড় ধরনের অভাবই দেখা দিচ্ছে। কিন্তু তার চেয়ে বড় যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে কৃষির পুনর্বাসন। সেটা যদি ঠিক মতো না করা হয়, অর্থাৎ কৃষকদের
জন্য বীজ, সার, এসব ইনপুটগুলোর সাপোর্ট যদি না দেওয়া যায় তাৎক্ষণিকভাবে, এটা এমন হয় যেটা আমাদের মানে দেশের কৃষকদের যেটা অভিজ্ঞতা, যে একদিক থেকে পানি সরছে আর একদিক থেকে কৃষির কাজ শুরু হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু নষ্ট করার মতো সময় তাদের হাতে নাই, না থাকা উচিত না। এখন এবার যদি এই প্রস্তুতিটা থাকে যে পানি সরার সঙ্গে সঙ্গে সেখানে কৃষি ইনপুটগুলি চলে যাবে, পৌঁছে যাবে, দেওয়া হবে এবং কৃষকের সঙ্গে সঙ্গে ফসলের কাজ বাধাহীনভাবে, তাহলে কিন্তু আমার মনে হয় যে এক ধরনের উত্তরণের একটা সুযোগ থেকে যাবে এবং উত্তর করা সম্ভব হবে আর কি। এই প্রস্তুতিটা আছে কিনা আমার কাছে একটা মনে হয় কি জানেন, যে এবারের আমাদের প্রস্তুতির চেয়ে অপ্রস্তুতিটাই বেশি, এই কারণে যে বহু বছর ধরে এই ধরনের বন্যা কিন্তু আমাদের এখানে হচ্ছে না। আমরা যে ধরেন 88 সালে 98 সালে যে বড় বন্যাগুলি মোকাবেলা করেছে বাংলাদেশে, এবং যেটা বিদেশে অনেক ক্ষেত্রে উদাহরণ দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করা হয় দুর্যোগ মোকাবেলা বাংলাদেশের সাফল্য, তারপরে থেকে কিন্তু দীর্ঘদিন এই ধরনের বড় ধরনের বন্যা বা দুর্যোগ মোকাবেলা কিন্তু আমাদেরকে করতে হয়নি। আমার কাছে একটা যেন মনে হয় যে একটা প্রস্তুতির কিছুটা ঘাটতি অনভ্যাসের কারণে। তার মানে বছর বছর বন্যা হলে কি সুবিধা হতো? আমাদের সহকর্মী কামরুল ইসলাম মিন্টু, কক্সবাজার বন্যা পরিস্থিতি কেমন করে মোকাবেলা করলো কর্তৃপক্ষ, প্রশাসন, সেই অভিজ্ঞতা শুনতে চাইব। মিন্টু, কক্সবাজারেও তো মেলা বছর পরে এরকম বন্যা আমরা দেখতে পেলাম। এই যে বন্যা পরিস্থিতি মোকাবেলায় কোথায় কোথায় দুর্বলতা চোখে পড়েছে আপনার প্রতিবেদন করতে গিয়ে? রূপা, 5 দিন ধরে কিন্তু কক্সবাজারে বিশেষ করে চকরিয়া এবং পেকুয়ার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার প্রায় এলাকায় কিন্তু প্লাবিত রয়েছে। আমরা যেটা অনুমান নির্ভর বিভিন্ন সূত্র থেকে তথ্য পাচ্ছি, সেটা হচ্ছে প্রায় 3 লাখের বেশি মানুষ এখানে প্লাবিত আছে। আজকেও আমার বেশ কিছু জায়গা পরিদর্শন করার সুযোগ হয়েছে। আমি বিশেষ করে যদি বলি চকরিয়ার কথা, সেখানে কিন্তু এখন পর্যন্ত, যদিও বা আজকে বৃষ্টি হয়নি, কিন্তু পানি এখনো থমকে আছে, অর্থাৎ সমস্ত লোকালয় জুড়ে পানি টয়টম্বুর, অর্থাৎ সমস্ত বাড়ি, প্রত্যেকটা বাড়িতে অনেকের কোমর বরাবর পানি আছে। কি ধরনের দুর্ভোগ হচ্ছে? এই যে আমরা বলছি রোগ শোক, খাবারের অভাব, পানির অভাব, কিভাবে জীবনযাপন করছেন সাধারণ মানুষ? প্রশাসন কতটা সহায় হয়েছে তাদের পাশে? একটা বাড়িতে যখন কোমর বরাবর বা তার জন্মদিনে একটু কোট আনকোট ব্যবহার করেছে প্রথম আলো। জন্মদিন ছিল কিনা, জন্মদিনের দাওয়াতে ডেকে ধর্ষণের অভিযোগে হওয়া মামলার আসামি বাহাউদ্দিনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তরুণীর শারীরিক পরীক্ষা হয়েছে এবং ডাক্তাররা বলেছেন যেহেতু 36 ঘন্টার মধ্যেই তরুণী হাসপাতালে উপস্থিত হয়েছে, ফলে আশা করা যাচ্ছে যে হয়তো তাতে আলামত মিলতে পারবে। বাংলাদেশের কূটনীতিকেরা বিদেশে গৃহকর্মী নিতে পারবেন না, পরিষ্কার ঘোষণা। চেয়ারম্যান মেম্বার খালি মুখে চিনি রিলিফ দেন। অর্থাৎ বন্যা পরিস্থিতির পর দুর্গত এলাকার একদম এক লাইনে চিত্র উঠে এসেছে প্রথম আলোর এই শিরোনামটিতে। চিকনগুনিয়া সেবায় ডিএনসিসির তথ্য কেন্দ্র চালু, একটি বিজ্ঞাপনও চালু করেছে, প্রচারণামূলক বিজ্ঞাপন চালু করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। চিকনগুনিয়ার প্রভাব যদিও এইসব কোনো কিছুতেই কমানো যাচ্ছে না। সুযোগ থাকলে এই খবর নিয়েও নিশ্চিতভাবে কথা বলতে চাই। সাইমা WHO-র শুভেচ্ছা দূত নিযুক্ত। অভিনন্দন 71 জার্নালের পক্ষ থেকে সাইমা অজাদকে নানান সংগঠনও অভিনন্দন জানিয়েছে। সমকাল বনানীতে অভিনেত্রীকে ধর্ষণের আসামি ইভান গ্রেপ্তার, গোপনে তুলে নেওয়া বন্ধ করুন। HRW হিউম্যান রাইটস ওয়াচের এই প্রতিবেদন নিয়েও আমরা কথা বলতে চাই 71 জার্নালে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ আরও এগিয়ে যাবে বলেছেন প্রধানমন্ত্রী। একই সাথে তিনি বলেছেন আওয়ামী লীগ ক্ষমতায় গেলে নির্বাচনী ইশতেহার ধরেই সেগুলো অঙ্গীকার অনুযায়ী পূরণ করা হয়। তথ্য যাচাইয়ে আটকে শোলাকিয়ার চার্জশিট। আমরা জানি যে শোলাকিয়া বোমা হামলা এবং গুলিতে নিহত হবার ঘটনার 1 বছর পরও এখন পর্যন্ত এই অভিযোগপত্র দায়ের করতে পারেনি পুলিশ, জমা দিতে পারেনি। সেটির একটি ফলো আপ আছে bdnews24.com-এ। রামপালে সায় দিয়েছে ইউনেস্কো বলছে সরকার। আরেকটি প্রতিবেদন বনানীতে ধর্ষণের আসামি ইভান গ্রেফতারের খবর। বিএনপি নাই বলে সংসদ সম্পর্কে বিরূপ ধারণায় পরিবর্তন। আরেকটি খবরের শিরোনাম দেখতে পাচ্ছি বিডি নিউজে। বাংলা ট্রিবিউন, আগস্টে জাজিরা প্রান্তে দৃশ্যমান হবে স্বপ্নের পদ্মা সেতু নিয়ে ফলো আপ আছে এবং
আজ যে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেছেন, সেখানেও তিনি পদ্মা সেতু প্রসঙ্গে বক্তব্য রেখেছেন। বনানীর ধর্ষণ মামলায় ইভান গ্রেপ্তার। আর যে ইভান একাধিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আরও একটি প্রতিবেদন দেখতে পাচ্ছি বাংলা ট্রিবিউনে। সেতু আছে, সড়ক নেই, জনকণ্ঠের বিশেষ প্রতিবেদন ধরে প্রধান প্রতিবেদন দেখতে পাচ্ছি। রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে ইউনেস্কোর আপত্তি তুলে নেওয়ার খবর আছে। ফরহাদ মাজারের ঘটনায় জড়িত আইএস, এমন একটি প্রশ্ন তুলেও প্রতিবেদন করেছে জনকণ্ঠ। আছে সরকারি কর্মচারীরা জনগণের সেবক হলে উন্নয়ন সম্ভব, প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে খবর। বনানীতে ধর্ষণের ঘটনায় ইভান গ্রেপ্তারের খবর। এই খবর ধরেই ফিরছে আলোচনায়। আছেন আমাদের সাথে সহকর্মী পারভেজ রেজা এবং ফরেনসিক চিকিৎসক ডক্টর সোহেল মাহমুদ। যাবো আলোচনায়, তার আগে প্রতিবেদনটি দেখে নিতে চাই। পারভেজ রেজা এবং সোহেল মাহমুদ দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। যে প্রতিবেদনটি পারভেজ রেজা তৈরি করেছেন, অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে আমাদের প্রতিবেদনটি দেখে, আমরা দেখে নিয়ে আলোচনায় ফিরতে চাই। বনানীর এই বাসার দ্বিতীয় তলায় স্ত্রী, সন্তান ও বাবা মা নিয়ে থাকেন বাহাউদ্দিন ইভান। মামলার এজাহার অনুযায়ী 4 জুলাই রাতে জন্মদিনের কথা বলে ধর্ষিতাকে ডেকে নিয়ে যায় ইভান। তখন বাসায় কেউ ছিল না, কিন্তু ইভানের স্ত্রী জানান তিনি বাসায় না থাকলেও ওই দিন তার শাশুড়ি সহ অন্যান্যরা বাসায় ছিল। সে যদি চুরি করে আসে, চুরি করে যায়, সেটা তো আমাদের কিছু করার নেই। উভয়ে চোর আসছিল, পার্টি খেতে আসছিল আমার হাজবেন্ডের সাথে, ওনার শখ ছিল, এসে শখ মিটিয়ে যে পোস্ট দিতে পারে নাই, এর জন্য এইগুলো মামলা মোকদ্দমা করা হবে। মামলার এজাহারে বলা হয়েছে 11 মাসের পরিচয়ে 4 মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। হ্যাঁ, ত্রাণ পৌঁছায়নি। এখানে যেটা আমি আগের আলোচনায় বলেছি যে প্রশাসনের দিক থেকে বা আমাদের দিক থেকে সামগ্রিকভাবে একটা অপ্রস্তুতির বিষয় আছে। সে কারণে কিন্তু এই ত্রাণ না পৌঁছানো, এখন শুধুমাত্র তো ত্রাণ না, আপনার পানীয় জল, খাবার পানি, যেটা ত্রাণ মানে পানীয় জলের অংশ। হ্যাঁ, এবং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি ধরেন একবেলা ভাত না খাইতে থাকতে পারেন, কিন্তু সারাদিন অন্তত আপনার পানীয় জলটা তো কিছু পরিমাণ লাগবে। সেটা কিন্তু একটা বড় বিষয় আর কি। আর একটা বিষয় হচ্ছে, যেমন ধরেন যে এই যে মানুষগুলো ত্রাণ কেন্দ্রে শিবিরে গিয়েছিল, সেখান থেকে আবার যখন একটু পানি কমেছে বা বৃষ্টি বন্ধ হয়েছে, তারপর ফিরে এসছে, স্বাভাবিক যার যার সম্পদ বাড়িঘর রক্ষা করার বিষয়টা আর কি। এই সবগুলো কিন্তু ম্যানেজ করার দায়িত্ব প্রশাসনের। হ্যাঁ, এই জায়গাটাই আমি ঘাটতি দেখছি আর কি। আপনি হাওড়া অঞ্চলে দেখেন, হাওড়া অঞ্চলে কিন্তু একই ঘটনা। আমরা কিন্তু প্রশাসনের দিক থেকে কোনো ম্যানেজমেন্ট করার কোনো এখনো কিন্তু সেরকম ভাবে নেই। উল্টা বরং একজন সচিব গিয়ে বরং উল্টা কথা বলে লোকজনকে ক্ষিপ্ত করে দিয়েছে। আমরা কথা বলবো নিশ্চয়ই সিলেট অঞ্চলেও বন্যা পরিস্থিতি নিয়ে। কামরুল ইসলাম, এই মুহূর্তে কি সহায়তা দরকার দুর্গত মানুষদের জন্য? যেটা বলছিলাম সেটা হচ্ছে, তারা প্রশাসনের পক্ষ থেকে যেটা দাবি করছে, 12 মেট্রিক টন চাল এবং নগদ 3 লক্ষ টাকা দিয়েছে। তো বিভিন্ন জায়গায় আমরা দেখছি গতকালকে থেকে, বিশেষ করে চকরিয়া, পেকুয়াতে কিছু কিছু জায়গায় ত্রাণ বিতরণ করা হয়েছে। এবং বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন বলেছেন, যে সমস্ত মানুষগুলো আছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে তারা দাঁড়াবেন, তাদের জীবন মান ফিরিয়ে দেওয়ার চেষ্টা তারা করছেন। এবং তারা আরো বরাদ্দ আছে, তাদের কাছে যথেষ্ট পরিমাণ মজুদ আছে। এবং আরেকটা বিষয় আমরা দেখি, এখানে গিয়ে যে সমস্ত স্থানীয় প্রতিনিধি আছেন, তারাও কিন্তু আগবাড়িয়ে অনেকে সাহায্য সহযোগিতা করছেন। কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি প্রায়, সেটা হচ্ছে, এটা আপনারা যেটা আলোচনা করছেন, এটা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল। তার মানে কি খাবার, পানীয় জল, ওষুধ, এই জাতীয় জিনিসপত্র আরো দরকার? অবশ্যই এখানে তো অনেক কিছুই পাননি। যে এখানে অনেকে বলছেন বিশাল একটা সাগরের মধ্যে যেমন ঢিল মারলে যে পরিস্থিতি, ত্রাণের ক্ষেত্রে তাই হয়েছে। এই অল্প ত্রাণ, মানুষের সহযোগিতা, এত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে করে নিশ্চয়ই তাদের জন্য এটা যথেষ্ট নয়। ধন্যবাদ কামরুল ইসলাম মিন্টু। সরেজমিন চিত্র তুলে ধরবার জন্য নূর খান লিটন যেমনটা বলছিলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো উচিত। নিশ্চয়ই সেই আহ্বানে অনেকে যুক্ত হবেন। ফিরছি বিরতির পর, থাকুন একাত্তর জানাবেন। রাজধানীর বনানীতে জন্মদিনের দাওয়াতে ডেকে ধর্ষণের অভিযোগে বাহাউদ্দিন ইভান নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার। কক্সবাজার ও বান্দরবানে পাহাড় ধস ও পানিতে ডুবে 5 জনের মৃত্যু। 20-40 ঘরের মতো পানিমার ডুবতেছি, আমাদের কোনো রেখাই নেই, কোনো ফটো দেখি নেই। সিলেটে কমছে বন্যার পানি। বিরোধী কর্মীদের গোপন স্থানে আটকে রাখার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের।
প্রত্যাখ্যান স্বরাষ্ট্রমন্ত্রীর। হিউম্যান রাইট ওয়াচ যেই প্রতিবেদনটা দিয়েছে আমরা সেটা স্বীকার করছি না, অ্যাকসেপ্ট করছি না। ধন্যবাদ সাথে থাকবার জন্য। আবারও জানিয়ে দিয়ে আমাদের সাথে আছেন নূর খান লিটন, খন্দকার মনিরুজ্জামান। কথা বলছি ৭১ জার্নালে। আমি ফারজানা রূপা আছি আপনাদের সাথে। মধ্যরাতের পত্রিকাগুলো দেখে নিব এবং তারপরেই যাব বনানীর আলোচিত আরেক ধর্ষণ খবর প্রসঙ্গে। যুক্ত হবেন সহকর্মী পারভেজ রেজা এবং ফরেনসিক প্রতিবেদন প্রস্তুতকারী ডাক্তার সোহেল মাহমুদ, যিনি ফরেনসিক বিভাগের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এই মুহূর্তের প্রধান। রামপাল নিয়ে ইউনেস্কোর আপত্তি প্রত্যাহার বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই মুহূর্তে প্রথম আলোর অনলাইন ঠিক এমনটাই শিরোনাম দিয়েছে, প্রধান শিরোনাম। সুযোগ থাকলে নিশ্চয়ই ইউনেস্কোর এই অবস্থান নিয়েও আমরা কথা বলবো। যদিও আপত্তি প্রত্যাহারের আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখন পর্যন্ত ইউনেস্কোর পক্ষ থেকে জানানো হয়নি। জন্মদিনে ডেকে ধর্ষণ, বাহাউদ্দিন গ্রেফতার। পানি উঠে যায় তখন কি অবস্থা হতে পারে আপনি নিশ্চয়ই অনুমেয় এই বিষয়টি। তো অর্থাৎ এখানে তারা রান্না করতে পারছে না, তারা কোনো কিছু বের করে পারেনি, তাদের সমস্ত কিছু এখানে নষ্ট হয়ে গিয়েছে, তারা আবার বেরও হতে পারছে না। আপনি জানেন যে এখানে অনেক রাস্তাঘাট কিন্তু ভেঙে গিয়েছে, অর্থাৎ যোগাযোগের কোনো ব্যবস্থা আপাতত এই পর্যন্ত নেই। অর্থাৎ চরম একটা দুর্ভোগ এখানকার মানুষ পোহাচ্ছে। আপনি প্রথমে যে প্রশ্নটা আপনি আসলে করেছিলেন, এই সমস্যা কিন্তু এই কক্সবাজার উপকূলীয় এলাকার মানুষ দীর্ঘদিন থেকে পোহাচ্ছে। এর কারণ হিসেবে আমরা বারবার যেটা বলছি, এখানকার যে 595 কিলোমিটার যে বেড়িবাঁধ যে আছে এটা দীর্ঘদিন থেকে জরাজীর্ণ এবং এখান থেকে প্রতিনিয়ত পানি ঢুকে, শুধু আজকে বন্যা বলে নয়, এটা প্রায় সময় বর্ষা মৌসুম হোক বা অসময় হোক, এখানে পানি ঢুকে অনেক সময় এলাকা প্লাবিত হয়ে যায়। কামরুল ইসলাম, আপনি বলছেন যে কোমর সমান পানিতে দিন যাপন করতে হচ্ছে দুর্গত অধিবাসীদের। তার মানে কি তাদের জন্য কোনো আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা যায়নি, বা প্রশাসন থেকে কি তাদের নিরাপদ জায়গায় বা খাবার সরবরাহ করা কি ধরনের সাহায্য সহায়তা দেওয়া হচ্ছে? প্রশাসন তো বলেছেই যে সমস্ত স্কুল, কলেজ এবং মাদ্রাসাগুলো রয়েছে অথবা সাইক্লোন শেল্টার বাদে সমস্ত জায়গা কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে সেখানে যাওয়ার জন্য। কিন্তু আমরা দেখেছি অনেক মানুষ কিন্তু সেখানে জানে, বিশেষ করে পেগু এবং চকুরার কিছু অংশ, কিছু সাইক্লোন সেন্টারে মানুষ গিয়েছে, তারা আবার যখন আজকে বৃষ্টি থেমে গিয়েছে তখন তারা আবার বাড়িতে ফিরে আসবার চেষ্টা করে তাদের যে কিছু সম্পদ আছে সেটা রক্ষা করবার চেষ্টা করছে। আর প্রশাসনের যে বিষয়, এখানে আমরা জেলা প্রশাসন থেকে যে তথ্য পেয়েছি, শুধুমাত্র এজায় 3 লাখের মতো মানুষ, আরো বেশি হতে পারে, এই ধরনের মানুষের জন্য এই পর্যন্ত 12 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং আমরা যতটুকু জানি 3 লাখ টাকা নগদ অর্থ। তো আর আমি যদি শুধু কক্সবাজার আশপাশের একটা এলাকা, সেটা হচ্ছে চৌফলটন্ডি, এখানে আজকে সন্ধ্যার আগে যখন গিয়েছি আমরা, আমাদেরকে সংবাদকর্মীদেরকে যখন তারা দেখেছে তারা মনে করেছে আমরা ত্রাণ নিয়ে সেখানে গিয়েছি। অর্থাৎ ত্রাণের জন্য মানুষ উন্মুখ। তারা যেটা অভিযোগ করেছে, একটা মানুষও তাদের জন্য সহায়তার হাত বাড়ায়। কামরুল ইসলাম একটু থাকুন আমাদের সাথে। নূর খান লিটন, ঠিক এরকম একটা চিত্রের আশঙ্কা, ভয় আমাদের মনে তৈরি হয়েছে যখনই বন্যা পরিস্থিতি আমরা দেখেছি। দেখেন, এইবারে আরেকটা জিনিস খুব আমাদের দেখতে হচ্ছে, সেটা হচ্ছে এই ধরনের পরিস্থিতিতে জনগণের ভিতর যে একটা সাড়া থাকতো, জনগণ যে সাহায্য নিয়ে পাশে দাঁড়াতো, সেটা কিন্তু প্রায় অনুপস্থিত। কেন? এই জায়গাটাই আমাদেরকে আসলে ভাবতে হবে যে কেন এই অনুপস্থিতি। 88 সালে আমরা নিজেরা রুটি বানিয়েছি এই ঢাকা শহরে, কিন্তু 88 সালের যে বন্যা, সেই রকম পরিস্থিতি কি আসলে তৈরি হয়েছে? একটা হচ্ছে 88 সালের বন্যাটা হয়েছিল সামগ্রিকভাবে অধিকাংশ এলাকায়, এবারের বন্যাটা কিন্তু হয়েছে বেশ কিছু এলাকায়, যেটা ঢাকা শহরের বাইরে। পার্থক্যটা শুধু এইখানে, যেমন পেকুয়াতে যেটা হচ্ছে কক্সবাজার অঞ্চলে, আপনি দেখেন এখানে লবণ চাষের উপর কিন্তু একটা মারাত্মক প্রভাব পড়বে, এবং সেক্ষেত্রে ইতিমধ্যে অবশ্য সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছেন যে তারা ইম্পোর্টের চেষ্টা করছেন মোটা লবণ। আর আরেকটা জিনিস হচ্ছে ধানের উপর ইতিমধ্যে একটা প্রভাব পড়েছে, আমরা বাজারেও লক্ষ্য করেছি। এটা গেল একটা দিক। আর যারাই ভুক্তভোগী তাদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আসলে সাধারণ মানুষ, জনগণ যে দাঁড়ায়, সেই জিনিসটা কিন্তু এবার সেভাবে লক্ষ্য করছি না। ধারণা করতে পারেন কোন সুনির্দিষ্ট কারণ? এটার ভিতরে মানুষ কেন যেন একেবারে নিজেকে নিজ কেন্দ্রিক হয়ে যাচ্ছে, ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাচ্ছে। এটা লম্বা আলোচনা, আজকে সুযোগ কম। খন্দকার মনিরুজ্জামান, প্রশাসন তো আসলে সবার আগে পাশে দাঁড়াবে। ত্রাণের জন্য হাহাকার এই পরিস্থিতি তৈরি হবার মতো বন্যার ভয়াবহতা কি দেখতে পাচ্ছি আমরা? আমি এখনো সেটা বলবো না, আর ইট ইজ টু আর্লি এটা বলা।
তবে এটা কোনটি বলা টু আর্লি যে হাহাকার আছে, কিন্তু কামরুল ইসলাম সরেজমিন আজকে ঘুরে এসেছে, সে বলছে যে পেকুয়ার কথাই তো বললেন যে কোনো ত্রাণ পৌঁছায়নি এবং সংবাদকর্মীদের দেখে তারা আমি বলছি। স্বাগত সকলকে ৭১ জার্নালে। আমি ফারজানা রূপা আছি আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে। আর আপনারা জানেন এই আয়োজনে খবর নিয়ে আলোচনা আমাদের মূল উদ্দেশ্য। এই মুহূর্তে পানি বাড়ছে, বন্যার আর উত্তরোত্তর আশঙ্কাও বাড়ছে। আষাঢ়ের বৃষ্টি, ঝুম বৃষ্টি, থেমে থেমে বৃষ্টি সারা দেশেই প্রভাব ফেলতে শুরু করেছে। আছে বনানীতে আরেক দফা ধর্ষণের খবর, উত্তরায় মিলেছে আরেক তরুণী ধর্ষণের খবরও। বনানীর অভিযুক্ত ধর্ষক বাহাউদ্দিন ইভানকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করার খবরই মিলেছে। এরই মধ্যে আপনারা জানেন ৭১ টেলিভিশনে সহকর্মী পারভেজ রেজার অস্ত্রের ভুয়া লাইসেন্সের বিস্তর প্রতিবেদন আমরা দিয়েছিলাম অনুসন্ধানী। তারই ধারাবাহিকতায় সেই অফিস সহকারী শামসুল ইসলামকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। সেই খবর নিয়েও আমরা কথা বলবো এবং শুরুতেই পারভেজ রেজার সহকর্মীকে অভিনন্দন জানাচ্ছি এরকম ফলপ্রসূ একটি প্রতিবেদন করবার জন্য। পারভেজ রেজাও যুক্ত থাকবেন আমাদের সাথে এবং খবরের সাথে যুক্ত সকল মানুষকে যুক্ত করবার চেষ্টা করব এই আলোচনার পুরো অংশ জুড়ে। আর আমাদের সাথে দেশি বিদেশি খবর নিয়ে আলোচনার জন্য আছেন স্টুডিওতে সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামান এবং আছেন আইন সালিশ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সাবেক ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নূর খান লিটন। তার মানে আপনি আইন সালিশ কেন্দ্র ছেড়ে দিয়েছেন? আচ্ছা, আমাদের এই খবরটি ছিল না, আমরা নিশ্চয়ই এটি আপডেটটি যুক্ত করব। ধন্যবাদ এবং স্বাগত আমাদের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। বন্যা নিয়ে কথা বলবো শুরুতেই। সহকর্মী নয়ন আদিত্য এবং কামরুল ইসলাম মিন্টু কক্সবাজার প্রতিনিধি, কামরুল ইসলাম মিন্টু কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নয়ন আদিত্য সিলেটে বন্যার খবর সংগ্রহ করছিলেন, চেষ্টা করব তার সাথে যুক্ত হতে। এবং আমরা জানি যে বৃষ্টির কারণে মূলত এই দফা, মনিরুজ্জামান, এই দফায় এই বন্যাটা কি একদম নিয়মিত বন্যার অংশ? এটা বলা মুশকিল এখনই, কারণ এটা বৃষ্টি এবং উপরের থেকে নেমে আসা ঢল বা অনেকটা ফ্লাশ ফ্ল্যাট থেকেই হয়েছে ধারণা করা হচ্ছে। কিন্তু এটা যদি লিঙ্গার করে, মানে কন্টিনিউ করে, বেশ কিছুদিন ধরে যদি এটা চলতে থাকে, তাহলে নিয়মিত বন্যার অংশ হয়ে যেতেও পারে। খবরের ধরন কি বুঝতে পারছেন যে সেটা মনে হয় যে এটা বেশ কিছুদিন চলবে বলেই মনে হচ্ছে আর কি। সেটা যদি চলে তাহলে এ পর্যন্ত আবহাওয়া অফিস বা অন্যান্য সূত্র যেসব বলছে, আবহাওয়া নিয়ে যারা কথা বলে, যে তাহলে এটা নিয়মিত বন্যার অংশ হয়ে যেতে পারে। সেটা যদি হয় তাহলে বহুমুখী ক্ষতি যেটা হয় আমাদের দেশে, ফসল ক্ষতি হয়, বসতবাড়ির ক্ষতি হয়, ব্যবসার ক্ষতি হয়, জনচলাচলের ক্ষতি হয়, তারপরে সড়ক এবং রেলপথ এগুলোর ব্যাপক ক্ষতি হয়। কারণ আমরা জানি যে এগুলো বন্যার পানি কিছুদিন স্থায়ী হলে তারপরে যখন সড়ক বা রেলপথ থেকে পানি সরে যায় তখন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে আমাদের দেশে, মাটির কারণে অবশ্য। সেটা যাই হোক, কিন্তু ক্ষতি হয় এবং এর এফেক্ট গিয়ে পরে এরপরে সরাসরি এফেক্ট পড়ে। এলাকাবাসীর উপর তো বন্যা দুর্গতদের উপর তো প্রভাব পড়ে সারা দেশে। আমরা যদি একটুখানি অর্থনীতি সবকিছুর উপর আমরা যদি প্রস্তুতি আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই নূর খান লিটন। বাংলাদেশ বন্যার মতো দুর্যোগ মোকাবেলায় অনেকটাই অভিজ্ঞ, হাত পাকিয়েছে, প্রস্তুতি আছে বলে আমরা ধারণা করি, আশা করি। তারপরে একবার আমরা স্মরণ করে নিতে চাই এই মুহূর্তে কি ধরনের প্রস্তুতি এবং মজুদদার নিশ্চিত করা সম্ভব। আমাদের তো বিগত দিনে অনেকগুলো বন্যার অভিজ্ঞতা আছে এবং সেই জায়গা থেকে যেটা মনে হয় সেটা হচ্ছে বেশ প্রস্তুতি দরকার। বিশেষ করে খাদ্য নিরাপত্তা একটা জরুরি বিষয়। ২ নম্বর হচ্ছে স্বাস্থ্যসেবার বিষয়টা খুবই জরুরি, খাদ্যর বিষয়টা জরুরি এবং ইন্টারনাল যে যোগাযোগের ব্যবস্থাগুলো থাকে, বিশেষ করে ওই ছোট ছোট কানেক্টিভিটি রোডগুলো, এগুলো কিন্তু বিধ্বস্ত হয়ে যায় বন্যার তোড়ে। এইটাকে দ্রুত পুনর্নির্মাণ করা এবং পরবর্তী ফসলের জন্য কৃষককে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া, বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কিছু ক্ষতিপূরণ দেওয়া এবং কোনো ক্ষেত্রে বিনা সুদে যদি আপনি তাদেরকে অর্থনৈতিক সাপোর্টটা দিতে পারেন, তাহলে তারা পরবর্তীতে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য যে